আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আজকের প্রোগ্রামের শুরুতেই একটু রিকোয়েস্ট করতে চাই, বাইরে থেকে অনেক সাইড নয়েজ আসতেছে, সো যারা জুমে যুক্ত হয়েছেন সবাইকে একটু রিকোয়েস্ট করতে চাই একটু মিউট করে ফেলবেন। ধন্যবাদ। সো সবাইকে আবারও স্বাগত জানাতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে আবারও। চলে আসলাম আজকের যে স্পেশাল আমাদের সেশন ছিল 42nd BCS ক্র্যাশ ব্যাচ কমপ্লিট প্রিপারেশন কোর্স, এইটা নিয়ে। সো আজকে আমাদের সাথে অনেক ডাইনামিক মেন্টর রয়েছেন। আমরা সবার কথা শুনবো, সবার কাছ থেকে শুনবো যে আসলে যে আমাদের এখন ডেট মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছে, এই ডেট অনুসারে কিভাবে আমরা আমাদের ক্র্যাশ ব্যাচের মাধ্যমে আপনাদের প্রিপারেশনটা কমপ্লিট ভাবে রেডি করে দিব, সেটা নিয়ে আজকে মেইনলি ডিসকাশনটা হবে। সো প্রথমত আমি প্রতিটি অনলাইন সেশনের শুরুতেই আমাদের যে কোভিড ওয়ারিয়ার্স রয়েছেন, যারা ফ্রন্টলাইনার, যারা আমাদের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন এবং যারা অলরেডি এই যুদ্ধে পরাজিত হয়েছেন এবং নিজের জীবন হারিয়েছেন, সবার প্রতি অনেক দোয়া এবং সবাই যাতে জান্নাত নসিব হয় এই কামনার মাধ্যমে আজকে অনুষ্ঠানটা শুরু করতে চাই। সো আবারও বলতে চাই, যারাই ঢুকবেন দয়া করে একটু মিউট করে ফেলবেন, কারণ আপনারা যদি মিউট না করেন তাহলে অন্যদের শুনতে অনেক সমস্যা হয়। সো কথা বলছিলাম গতকাল রাতের। সো গতকাল রাতের কথা যদি বলতে হয়, গতকাল রাতটা ছিল অনেকের জন্য স্বপ্নের মতো, অনেকের জন্য আবার ছিল একটু দুঃস্বপ্নের মতো। কারণ যারা এফসিপিএস সোলি টার্গেট করেন এবং যাদের হয়ে গিয়েছে, যারা চান্স পেয়ে গিয়েছেন, যেমন কালকে আলহামদুলিল্লাহ মেডিকেলের আমাদের একটা বড় মানে একটা ভালো একটা দিক হচ্ছে যে এরকম রেজাল্টের দিন আমরা আমাদের যে টাইম লাইনটা আছে এই টাইম লাইন ভর্তি অনেকগুলো আলহামদুলিল্লাহ স্ট্যাটাস দেখতে পারি, এবং সত্যি কথা বলতে এগুলো আমাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং এবং অনেক বেশি ভালো লাগে যখন আমরা দেখি। এবং স্পেশালি সিনাস মেডিকেল একাডেমির যে গ্রুপটা আছে, এই গ্রুপেও কিন্তু আমরা কালকে থেকে কংগ্রেচুলেশন লিখতে লিখতে আমরা নিজেরাই অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স এবং আমাদের এখান থেকে কিন্তু অনেক ভালো চান্স পেয়েছে। এটা একটা, অনেকের জন্য এটা ছিল স্বপ্নের পূরণের মতো, আবার অনেকের জন্য কিন্তু ছিল দুর্বিষহ একটি রাত। কারণ ব্যর্থ হলে সেই রাতটা যে আসলে কিরকম লাগে এটা আমাদের সবারই জানা আছে। এবং দেখা গেছে যে আমরা যারা মেডিকেল স্টুডেন্ট তাদের সবারই কিন্তু জীবনের কোনো না কোনো জায়গায় কিছু না কিছু জায়গায় ব্যর্থতা রয়ে যায় এবং কোনো পরীক্ষায় দেখা যায় খারাপ হতেই পারে। সো এইটা নিয়ে বসে থাকলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে। আরেকটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কালকেই অনলাইন পোর্টালে আমাদের কিন্তু 42nd BCS এর ডেটটা মোটামুটি একটা এক্সপেক্টেড যে ডেটটা আছে, দ্যাট ইজ 26 ফেব্রুয়ারি, সেটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। সো এইভাবেই কিন্তু অ্যাপ্রোচ করে 26 ফেব্রুয়ারি আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের প্রিপারেশনটা কিন্তু ঠিক সেইভাবেই গুছিয়ে ফেলতে হবে। সো আজকে আমাদের কিন্তু আরেকটা সেশন আছে ঠিক 9টার সময়। সো আমরা খুব বেশি সময় নিব না, আমরা খুব দ্রুত আমাদের আজকের যে ফার্স্ট মেন্টর আছেন, আবারও বলতে চাই ডক্টর তাসনিফ আপুর আইফোন উনার টা একটু মিউট রাখেন, আপু একটু মিউট রাখেন, কারণ হচ্ছে বাইরে থেকে খুবই সাইড নয়েজ আসতেছে। সো যেটা বলছিলাম, ভাইয়া নয়টার সেশনটা কিসের উপর? এটা হচ্ছে গাইনি পেডিয়াট্রিক্স এন্ড সার্জারি এফসিপিএস প্রিপারেশন গাইডলাইন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সো যেটা বলছিলাম যে আমরা খুব বেশি সময় নিব না, আমরা খুব দ্রুত আমাদের আজকে ফার্স্ট যে মেন্টর রয়েছেন, আমাদের খুবই ডাইনামিক একজন মেন্টর, উনার কাছে চলে যাব, উনার কাছে শুনবো যে আসলে প্যাথোলজি প্রিপারেশন, এই যে শর্ট টাইমটি রয়েছে, এই শর্ট টাইমের মধ্যে প্যাথোলজি প্রিপারেশনটা কিভাবে নিলে এটার আউটকামটা সবচেয়ে ভালো হবে। So without any further delay, I would like to request our first mentor and first speaker of today's session, that is Dr. Mohammad Abdullah Al Noman ভাইয়া। ভাইয়া MBBS কমপ্লিট করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে, 36 BCS ক্যাডার, FCBS পার্ট 1 ইন মেডিসিন এন্ড MD কার্ডিওলজি ইন ফেজ এ আছেন NICVT তে। সো ভাইকে রিকোয়েস্ট করছি, ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? নোমান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? নোমান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, মেবি কোনো টেকনিক্যাল এরর হচ্ছে, লেট মি চেক। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আসলে বিসিএসটা এবার আসলে আমাদের যেহেতু এটা একটা স্পেশাল বিসিএস। আচ্ছা ভাইয়া চলে এসেছেন। সো ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, সো দ্য ফ্লোর ইজ ইয়োর্স, আই থিংক ইউ ক্যান কন্টিনিউ।
আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ রহমান। আপনাদের সবাইকে আজকের 42তম বিসিএস ক্রাশ ব্যাচের ওরিয়েন্টেশন সেমিনারে সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে টপিক নিয়ে একটু দিক নির্দেশনা দেব সেটা হচ্ছে প্যাথোলজি। তো প্যাথোলজি প্যাথোলজির আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো জেনারেল প্যাথোলজি আর একটা হলো সিস্টেমিক প্যাথোলজি। টপিক থেকে সোলি জেনারেল প্যাথোলজি থেকে প্রায় 12 থেকে 13টা। আমরা যদি দেখি সিস্টেমিক প্যাথোলজি কিছু কিছু টপিক সিস্টেম প্যাথোলজির কিছু ওভারল্যাপ করে, যেমন দুই দিকেই আছে সিস্টেম প্যাথোলজি করে বলবো। প্রথমত জেনারেল প্যাথোলজি থেকে বললাম প্রায় 12 থেকে 13টি প্রশ্ন এসেছে। এর মধ্যে যে টপিক সেল ইনজুরি টপিক থেকে আমরা দেখতে পাই নেক্রোসিস, এই টপিক থেকে আসছে 2টা প্রশ্ন এবং ফ্রি রেডিক্যাল থেকে একটা প্রশ্ন। তো এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে। এখন দেখার বিষয় হলো এখানে কি পরিমাণ ডেপথ থেকে আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে, কতটুকু পরিমাণ ভিতরে আমাকে পড়তে হবে বা কতটুকু পড়লে ইনশাল্লাহ আমরা আমাদের আশা কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেতে পারি। তো সেটা হচ্ছে সেল ইনজুরিতে নেক্রোসিসের যে প্রশ্ন দুটো আসছে সেটা আমরা দেখতে পাই। একটা প্রশ্ন আসছে এরকম যে মায়োকার্ডিয়াল ইনফেকশনে কোন ধরনের নেক্রোসিস হয়। হ্যাঁ, তাহলে এটা নরমালি আমরা এমবিবিএস লেভেলও আমরা পড়ে থাকি যে নেক্রোসিস কত ধরনের এবং এক্সাম্পল গুলো, এটা একদম সুপারফিশিয়াল লেভেলের প্রশ্ন। তো এগুলো তো আমরা পারবো ইনশাল্লাহ, একটু দেখলে আমরা পারবো। এইসব পড়া আমাদের সবকিছু আমাদের পড়া আছে। আমরা ফাইনাল প্রব বা বিভিন্ন পরীক্ষাগুলো দিয়েছি, এর চেয়ে বেশি কঠিন তো এই পরীক্ষা না। সময় দেওয়া, জাস্ট একটু কৌশলে পড়ালেখা করা, একটু রিডিং দেওয়া, এই জিনিসটা করতে পারলে ইনশাল্লাহ আমরা সফলতার মুখ দেখবো। তো সেল ইনজুরি চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো নেক্রোসিস। নেক্রোসিস থেকে 2টা প্রশ্নের মধ্যে একটা বললাম মায়োকার্ডিয়াল ইনফেকশনে কি ধরনের নেক্রোসিস হয়ে থাকে, কোয়াগুলেটিভ নেক্রোসিস। আরেকটা প্রশ্ন আসছিল নেক্রোসিসের বেসিক প্যাথোফিজিওলজি, মানে নেক্রোসিসের কি কারণ কি হয়ে থাকে, মরফোলজি বা এখানে বেসিক সমস্যাটা কি হয়ে থাকে। এখানে আমরা জানি নেক্রোসিসে বেসিক্যালি 2টা সমস্যা হয়ে থাকে, একটা হলো এনজাইমেটিক ডাইজেশন অফ দ্য সেল হয়, আর একটা হয় ইন্ট্রাসেলুলার প্রোটিন ডিনেচারেশন। তো অনেকগুলো অপশন ছিল, মামিফিকেশন, সেপনিফিকেশন, এরকম অনেকগুলো অপশন ছিল। এর মধ্যে এখানে সঠিক আনসারটা ছিল ইন্ট্রাসেলুলার প্রোটিন ডিনেচারেশন। তো প্রশ্নগুলোর দিকে বারবার নজর দেওয়ার উদ্দেশ্য হলো প্রশ্নগুলো কি পরিমাণ ডেপথে প্রশ্নগুলো আসছে এটা বোঝানো। তো সেল ইনজুরি চ্যাপ্টার থেকে নেক্রোসিস সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এবং এটার সাথে এটার বন্ধু যেটা সেটা হলো অ্যাপোপ্টোসিস। আমাদের অ্যাপোপ্টোসিস সম্পর্কে সামনে আসার সম্ভাবনা আছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস। এরপরে ফ্রি রেডিক্যাল থেকে যে প্রশ্নটা আসছিল নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ওখানে সেরুলোপ্লাজমিন দেওয়া ছিল অপশনে। তো এটা ডিরেক্টলি অ্যান্টিঅক্সিডেন্ট ওভাবে বলা নাই। আমরা যদি রবিনসের রিমুভাল অফ ফ্রি রেডিক্যাল অংশটা দেখে থাকি তাহলে আমরা দেখতে পাবো ওখানে অনেকগুলো অপশনের মধ্যে সিলেক্ট হলো, যেহেতু ফ্রি রেডিক্যাল গুলা খুবই আনস্টেবল হওয়ার সাথে সাথে এটা নিজেরাই ডিস্ট্রয় হয়ে যায়, স্পন্টেনিয়াস ডিস্ট্রাকশন আমরা বলে থাকি। এরকম একটা অপশন ছিল। আর একটা অপশন ছিল অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন ভিটামিন এ, সি, ই, এইগুলো ছিল, গ্লুটাথিয়ন, ছিল। আর কিছু ছিল আমরা জানি ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটাল গুলা নিজেরাই ডোনেট অথবা অ্যাকসেপ্ট করে এই যে ফ্রি ইলেকট্রন গুলা। আমরা জানি ফ্রি রেডিক্যাল মানে হলো যাদের বহিঃকক্ষপথে আউটার অরবিটে ফ্রি ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তো এই জিনিসটা সোর্স হিসেবে কাজ করে হলো আমাদের ট্রানজিশন মেটাল গুলো, আয়রন, কপার। তাহলে এদেরকে যদি আমি বসিয়ে দিতে পারি, এদেরকে যদি আমি স্টোরেজ প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিন হিসেবে বসিয়ে দিতে পারি, তাহলে এটা এই ঝামেলাটা আর করবে না। তো ওখানে পরীক্ষা একটা অপশন ছিল সেরুলোপ্লাজমিন। তো এটার মাধ্যমে আমরা কপারকে বসিয়ে রাখতে পারি, এই জন্য এটা ছিল সেরুলোপ্লাজমিন। তো যেটা বলছিলাম নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, ক্যালসিফিকেশন আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর সেলুলার অ্যাডাপ্টেশন থেকে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু এখান থেকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই মেটাপ্লেশিয়া এবং হাইপারপ্লেশিয়া থেকে 36তম বিসিএস বা এরকম বিভিন্ন বিসিএস এ কিছু কিছু প্রশ্ন আসছে। তো সেলুলার অ্যাডাপ্টেশন, মেটাপ্লেশিয়া এবং হাইপারপ্লেশিয়া কোথায় কোথায় হয়, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে মেটাপ্লেশিয়া আরো বেশি ইম্পর্টেন্ট।
এবং এই দুইটা মেটাপ্লেশিয়া এবং হাইপারপ্লেশিয়া দুইটাই কিন্তু মেলিং একটু বললাম। এরপর আমরা আসি হিমোডাইনামিক। হিমোডাইনামিক যদি দেখি 39তম বিসিএস এ এখানে প্রায় 3টা প্রশ্ন আসছে, দুইটা শক রিলেটেড আর একটা ছিল এম্বোলিজম সম্পর্কিত, পালমোনারি এম্বোলিজম। তো শকের যে খুব ইজি প্রশ্ন ছিল, হ্যাঁ, পাম্প ফেইলিওর যেটা ছিল কার্ডিওজেনিক শকের কজ। এখানে অপশনগুলোর মধ্যে দেখবেন লেখা আছে নিউরোজেনিক শক, অ্যানেস্থেটিক শক, এরকম কিছু কিছু অপশন ছিল যেগুলো খুবই ইজি, সহজে পারা যায়। আরেকটা প্রশ্ন আসছিল কম্পেনসেটরি, যেহেতু আমরা জানি শকে 3টা স্টেজ আছে, একটা হলো ইনিশিয়াল নন প্রোগ্রেসিভ স্টেজ, যে স্টেজে কম্পেনসেটরি মেকানিজম গুলো অ্যাক্টিভেট হয়, আর দ্বিতীয় স্টেজ হলো প্রোগ্রেসিভ স্টেজ। প্রোগ্রেসিভ স্টেজে আরেকটু খারাপ হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, হাইপোক্সিয়া হয়, আর সবচেয়ে খারাপ স্টেজটা ছিল ইরিভার্সিবল স্টেজটা, ওখানে সব ধরনের অর্গান গুলো ফেলিওর হয়। তো অপশনে যেটা ছিল দেখবেন ওখানে রেনাল শাটডাউন, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এখান থেকে সার্ভাইভাল ইজ নট পসিবল, এরকম কয়েকটা অপশন ছিল। আর একটা অপশন ছিল ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া। তো প্রোগ্রেসিভ স্টেজের বৈশিষ্ট্য হলো ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া, বাকি সব খারাপ খারাপ জিনিসগুলো অর্গান ফেলিওর, সার্ভাইভাল ইজ নট পসিবল, এগুলো সবগুলোই ছিল ইরিভার্সিবল স্টেজের বৈশিষ্ট্য। তাহলে দেখেন প্রশ্ন শকের 2 নম্বর প্রশ্নটা একটু ভিতরের দিকে বলা যায়, একটু ডিপ বলা যায় না, এটা আমরা ফিজিওলজিতেও পড়ছি, প্যাথোলজিতেও ছিল এই অংশটা, মেইনলি প্যাথোলজির প্রশ্ন ছিল এটা। আচ্ছা দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা স্লাইড গুলো দেখি। এখানে প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সেল ইনজুরি থেকে 3টা প্রশ্ন, ইনফ্লামেশন থেকে হিস্টামিন দিয়ে 1টা প্রশ্ন, হিমোডাইনামিক থেকে এম্বোলিজম শক থেকে 3টা প্রশ্ন, জেনেটিক ডিসঅর্ডার থেকে 3টা প্রশ্ন, আর নিউপ্লাজম প্রিক্যান্সারাস লিশন এবং টিউমার মার্কার থেকে 2টা প্রশ্ন। আর সিস্টেমিক বললাম তো, সিস্টেমিকের যে হাইপারটেনশন অংশটা আমরা দেখতে পাই মেডিসিন ওনারা বলেন মেডিসিন থেকে আসছে, আর প্যাথোলজি ওনারা বলেন প্যাথোলজি থেকে আসছে। তো যেখান থেকে আসুক না কেন পারাটাই হলো ইম্পর্টেন্ট। তবে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু টপিক আছে যেগুলো সোললি প্যাথোলজির। সিস্টেমিকে দেখেন বেজাল সেল কার্সিনোমা, স্কিনের আরেকটা আছে স্কোমাস সেল কার্সিনোমা, খুবই ইম্পর্টেন্ট। বেজাল সেল কার্সিনোমার স্টেম গুলো দেখলে দেখবেন আপনি সিস্টেম প্যাথোলজি থেকে আসছে। ফাইব্রোঅ্যাডেনোমা, এটা সিস্টেম প্যাথোলজি ছাড়া অন্য কোথা থেকে আসার সুযোগ নাই। গন ফোকাস, এটাও প্যাথোফিজিওলজি অফ টিউবারকুলোসিস দেখলে আমরা বুঝতে পারি এটা প্যাথোলজি থেকে আসছে। আর কিছু অ্যাথেরোস্ক্লেরোসিস, আরটিপিসিআর, ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এক্সোটক্সিন। এখানে আরেকটা জিনিস দেখার বিষয় হলো আলাদাভাবে কিন্তু মাইক্রোবায়োলজি নাই। জি ভাইয়া ওই যে সাইড নয়েজ আসতেছে, অসুবিধা না, আমি মিউট করে দিচ্ছি, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে, আচ্ছা, অসুবিধা নাই, ঠিক আপনি আছে। কন্টিনিউ করেন। আচ্ছা, তো সিস্টেম প্যাথোলজি নিয়ে বলতেছিলাম। সিস্টেম প্যাথোলজি আরেকটা ইম্পর্টেন্ট কিছু কিছু টপিক বলছিলাম। মাইক্রোবায়োলজিটা আলাদাভাবে নেই আমাদের সিলেবাসে, এটা সরাসরি প্যাথোলজির সাথে ইন্টারলিঙ্ক করা। তো এখান থেকে এক্সোটক্সিন, এক্সোটক্সিন আবার আরটিপিসিআরও বলা যায়, মাইক্রোবায়োলজি প্যাথোলজি দুটাতেই আছে। তো এরকম আর কি। এখন আমরা প্রশ্নগুলো একটু দেখবো এবং প্রত্যেকটা টপিকের আর কি কি ইম্পর্টেন্ট টপিক থাকতে পারে প্রত্যেকটা চ্যাপ্টার, এই জিনিসটা আমরা দেখবো। তো সেল ইনজুরিতে বললাম নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস, ক্যালসিফিকেশন, ফ্রি রেডিক্যাল, এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক। আর একটা জিনিস আছে সেলুলার অ্যাডাপ্টেশন, এখান থেকে মেটাপ্লেশিয়া এবং হাইপারপ্লেশিয়া যারা জুমে যুক্ত আছেন সবাই একটু মিউট করে ফেলবেন, ভাইয়া আরো বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি ইনফ্লামেশন। এই যে দেখেন এটা একটা প্রশ্ন, নেক্রোসিস আমরা বলছিলাম মরফোলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ নেক্রোসিস। দেখতে পাচ্ছি 2টা ইম্পর্টেন্ট কারণ ছিল, একটা ছিল ডিনেচারেশন অফ ইন্ট্রাসেলুলার প্রোটিন, এটা পরীক্ষায় আসে। বেশিরভাগ কথা কেটে আসতেছে আর কিছু যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে কিছু বুঝা যাচ্ছে না। মেইনলি সব কথা কেটে আসতেছে, কিছুই বুঝা যাচ্ছে না। ডিনেচারেশন কথাটা একটু কেটে আসতেছে ভাইয়া। হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যাঁ এবার একটু বেটার ভাইয়া, এবার একটু বেটার। আমি
হ্যাঁ ভাইয়া এবার হ্যাঁ শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে, কিন্তু কথা কেটে কেটে আসছে। নেটে একটু সমস্যা হচ্ছে, কথাটা একটু কেটে কেটে আসছে ভাই। আচ্ছা নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে আমাদের। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি নেক্রোসিস, বলছিলাম নেক্রোসিসে বেসিক্যালি দুইটা ভাই আপনার স্লাইড শেয়ারটা বন্ধ মেকানিজম হয়ে আছে গেছে যে ভাই, কারণে কোনো স্ক্রিন দেখতেছি না, কোনো স্ক্রিন নাই। ভাই স্লাইড শেয়ারটা আবার অন করতে হবে। আচ্ছা দেখতেছি। ল্যাপটপে ভালো। হোস্ট আছেন যিনি, উনি সবাইকে মিউট করে দেন। ফেসবুক লাইভ দিলে ভালো হয়। মিউট করে কে দিবেন দিচ্ছি। নাকি? এর থেকে ফেসবুক লাইভে দিলে ভালো হতো। ফেসবুক লাইভ হচ্ছে ভাই। শোনা জি যাচ্ছে? ভাই শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে বলছিলাম যে সেল ইনজুরি থেকে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক সেটা বলে ফেললাম। এরপর আছে ইনফ্লামেশন। তো নেক্রোসিস অ্যাপোপ্টোসিস পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, আমরা সময় থাকলে আরো বেশি দেখাতে পারতাম। নেক্রোপ্টোসিস আচ্ছা ভাইয়া এই ফাইলটা কি আমরা পাবো দেখতে নাকি? পাচ্ছি এই ফাইলটা কি পাবো? আচ্ছা এটা আমরা মেন্টর ভাইয়ের হ্যাঁ সাথে পাবেন কথা বলে, ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ শেয়ার করে দেব, অসুবিধা নেই। হ্যাঁ আমরা দিয়ে যাবো তাহলে ইনশাল্লাহ, সবগুলো এখানে আছে। আমি জাস্ট সুপারফিশিয়াল কিছু আলাপ করে যাই যে কোন কোন টপিক গুলো বেশি আসছে এই জিনিসগুলো একটু বলি, এবং কি কি টপিক ইম্পর্টেন্ট এগুলো নিয়ে একটু বলি। তো আমরা আসলাম হিমোডাইনামিকে দেখতে সোর্স কোনটা। তো আমরা জানি ডিপ ব্ল্যাক বেন হলো 95% কেজে পালমোনারি এম্বোলিজমের একটা সোর্স। তো এখানে আর কি কি টপিক ছিল? শক ছিল, শক থেকে দুইটা প্রশ্ন আসছে। আর বাকি টপিকের মধ্যে রেট ইনফার্ক্ট, হোয়াইট ইনফার্ক্ট এগুলো এক্সাম্পল খুবই খুবই ইম্পর্টেন্ট। ইডেমের কজ গুলো খুবই ইম্পর্টেন্ট, আর বারকোজ টায়ার তো ইম্পর্টেন্টই। এরপর আমরা দেখি নিউপ্লাসিয়ার অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, তার মধ্যে প্রি ক্যান্সারাস লিশন নিয়ে একটা প্রশ্ন আসছিল, এবং টিউমার মার্কার 9 কোনটি এরকম একটা প্রশ্ন আসছিল। ভাই খালি কেটে কেটে আসছে, কিছুই বোঝা যাচ্ছে না। ভাই আসলে ঢাকার বাইরে আছেন তো এই জন্য একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কিছুই বুঝতেছি না। নোমান ভাই আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে ভাইয়া, বোঝা যাচ্ছে না। কোশ্চেন সলভ না করে ক্লাস ব্যাচের কি কি হবে বা কি প্রোগ্রামটা কি রিলেটেড এগুলো নিয়ে একটু আলোচনা করে জি শেষ আপু করে দিলে মনে হয়। সবগুলাই বলা হবে, না না সবগুলাই বলা দরকার হবে নেই, আসলে। কোশ্চেন সলভের দরকার নেই। আপনারা ব্যাচ মানে প্রোগ্রামটা কিভাবে কি আর করবেন না বলুন। কি আমাদের রুটিনটা কিভাবে হবে?
ওই ওই আচ্ছা, এগুলো প্রোগ্রাম সবগুলো নিয়ে নিয়ে একটু ডিটেলসে কথা বলা বলেন হবে ইনশাআল্লাহ। কথা কিছুই বোঝা যায় না ভাই। আচ্ছা, ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখন। আমরা তো সবাই এখন অনেক কোশ্চেন নেটওয়ার্ক সলভের ডিপেন্ডেন্ট দরকার হয়ে নেই, পড়েছি। হ্যাঁ কোশ্চেন সলভের দরকার নেই এখন। আমরা প্রোগ্রামটা নিয়ে একটু আচ্ছা কথা বলে শেষ করি। হুম। আচ্ছা, আমাদের আরো অনেকগুলো মেন্টর আছেন, সবাই বলবেন, অসুবিধা নেই, ইনশাল্লাহ সবকিছু নিয়ে কথা হবে। আমাদের যে ইয়ে আছেন, কোঅর্ডিনেটর ভাইয়াও চলে এসেছেন, ভাইয়াও কথা বলবেন, উনি পুরো ব্যাচ সম্পর্কে বলবেন। বেসিক্যালি ওয়েন এভার উই স্ট্রাকচার আ প্রোগ্রাম, আমাদের ওখানে কিছু না কিছু একাডেমিক বিষয় থাকে, সো ওইভাবেই আমরা আগাবো। আচ্ছা, নোমান ভাইয়া, আপনি হ্যাঁ, কি হ্যালো। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? এখন একটু বেটার ভাইয়া, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি শর্টকাট তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আমরা সেল ইঞ্জুরি নিয়ে বললাম, তারপর নিউপ্লাসিয়া নিয়ে বলছিলাম। ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে অন্যতম টপিক হলো প্রি ক্যান্সারাস লিশন আর হলো টিউমার মার্কার। আর এরপরে বাদ বাকি এই দুটো টপিক 39 বিসিএস এ আসছিল। বাদ বাকি টপিকের মধ্যে আহ, বাদ বাকি টপিকের মধ্যে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর আমরা এই যে ডিফারেন্সিয়েশন এবং অ্যানাপ্লেশিয়া, এগুলোর কিছু ফিচার্স আছে, এগুলো দেখতে হবে। আবার কিছু কিছু টিউমার আছে যাদের উমা আছে কিন্তু এরা মেলিগন্যান্ট টিউমার, এই অংশটা একটু দেখতে হবে। আর ইম্পর্টেন্ট টপিকের মধ্যে গ্রেডিং এন্ড স্টেজিং, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা দেখবেন এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে রেসিডেন্সি পরীক্ষাগুলোতে, এবং খুবই সহজ একটা টপিক। এরপর আমরা দেখতে পাই জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার থেকে 3টা প্রশ্ন আসছিল, টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ কি, তারপর আর আর 2টা প্রশ্ন আসছিল পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা কোন ধরনের রিসেসিভ বা ডমিন্যান্ট ডিসঅর্ডার কিনা, হিমোফিলিয়া কোন ধরনের ডিসঅর্ডার, এখান থেকে প্রশ্ন আসছিল। তাহলে এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আবার ক্লিনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম ট্রাইসোমি 21, এটা খুব ইম্পর্টেন্ট। ক্লিনফেল্টার সিনড্রোম এটার ক্যারিওটাইপ কি, এটা ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো আছে এক্স লিঙ্ক রিসেসিভ, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এগুলোর এক্সাম্পল গুলো আমরা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সহজ কৌশলে ইনশাল্লাহ সবাইকে শিখিয়ে দেবো। স্লাইড গুলো দেখাতে পারলে আরো ভালো হতো। আচ্ছা, এরপর আসি আমরা যেখান থেকে এখনো পর্যন্ত আসা নাই, টিস্যু ইনজুরি রিপেয়ার রিজেনারেশন, এই চ্যাপ্টার থেকে এখনো কিছুই আসা নাই। তবে বিগত বিসিএস প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাই আমরা গ্রানুলেশন টিস্যু, কমপ্লিকেশন অফ ওন্ড হিলিং, এই প্রশ্নটা আসছিল। কমপ্লিকেশন অফ ওন্ড হিলিং, এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট। গ্রানুলেশন টিস্যুর বৈশিষ্ট্য, কমপ্লিকেশন অফ ওন্ড হিলিং, ফ্যাক্টরস ইম্পেয়ার ইন ওন্ড হিলিং। হ্যাঁ, আচ্ছা। এরপর বাদ বাকি টপিকের মধ্যে সিস্টেমিক, আমরা মোটামুটি জেনারেল প্যাথোলজি অংশটা বললাম, সেল ইনজুরি আর ইনফ্লামেশন থেকে হিস্টামিন সম্পর্কিত একটা প্রশ্ন আসছিল। আর এখানকার বাকি ইম্পর্টেন্ট টপিক গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মেডিয়েটরস গুলোর কোনটার কি ফাংশন। তো এতগুলো মেডিয়েটর তো মনে রাখা যায় না, সেক্ষেত্রে 4টা জিনিস মনে রাখতে হবে। একটা হলো বেসো ডাইলেশন কারা কারা করতেছে, ভাস্কুলার পারমিবিলিটি কারা বাড়াচ্ছে, আর পেইন এবং ফিভার, এগুলোর ক্ষেত্রে কোন কোন মেডিয়েটর ভূমিকা রাখে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর এখানে প্রিফর্মড মেডিয়েটর কারা কারা আছে, হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইম, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট। আর ক্রনিক ইনফ্লামেশন থেকে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে প্যাচ লাগে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন আর হলো গ্রানুলেশন টিস্যু, এই দুইটা টপিক একটু আমরা ভালো মতো একটু বুঝে শুনে পড়বো, ইনশাল্লাহ ভুল হবে না। আর ফ্যাগোসাইটোসিস এর কিলিং এন্ড ডিগ্রেডেশন, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা সেল ইনজুরি, ইনফ্লামেশন, তারপর টিস্যু ইনজুরি রিপেয়ার, হিমোডাইনামিক, জেনেটিক ডিসঅর্ডার, নিউপ্লাজম সম্পর্কে বললাম। আর সিস্টেমিকের মধ্যে আমরা বললাম কিছু কিছু টপিক সোললি প্যাথোলজি থেকে আসছে। স্কিনের টিউমার গুলা, প্রি মেলিগন্যান্ট লিশনের মধ্যে স্কিন খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবেন। এবং বেজাল সেল কার্সিনোমা চলে আসছে। এরপর ইম্পর্টেন্ট একটা টপিক হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটার কিছু বৈশিষ্ট্য দেখতে হবে। আর টিবি তো সবসময় ইম্পর্টেন্ট, টিবি মেডিসিনেও আছে। গন ফোকাস, আমরা জানি গন ফোকাস কোথায় পাওয়া যায়, এটা ছিল প্রশ্ন। এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো গন কমপ্লেক্স। তা আমরা জানি গন ফোকাস প্লাস লিম্ফ্যানজাইটিস প্লাস লিম্ফেডেনাইটিস, মানে লিম্ফ নোডকে ইনভলভ করলে, লিম্ফেটিক ভেসেলকে ইনভলভ করলে এই 3টা মিলে গন কমপ্লেক্স গঠিত হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক হতে পারে এবারের জন্য। আর বাদ বাকি মাইক্রোবায়োলজি থেকে আমরা জানি হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন থেকে প্রশ্ন আসছিল। তো এখানের এক্সাম্পল গুলা কিছু সিলেক্টিভ এক্সাম্পল আমরা ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর এক্সোটক্সিন মেডিয়েটেড ডিজিজ আসছিল। আর বাদ বাকি ইম্পর্টেন্ট টপিকের মধ্যে ডার্মোইড সিস্ট, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। সেমিনুমা, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, মানে সিস্টেমিক যেগুলা মেডিসিনে নাই, সোললি প্যাথোলজির কিছু টপিক হতে পারে। তার মধ্যে একটা বললাম স্কোয়ামাস সেল কার্সিনোমা, ডার্মোইড সিস্ট, সেমিনুমা, হ্যাঁ, লিওমায়োমা, এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক। এগুলো থেকে কিছু কিছু জেনে গেলে ইনশাল্লাহ ভুল হবে না, পারবো আমরা।
এরপর একটা প্রশ্ন আসছিল ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন থেকে একটা প্রশ্ন আসছিল। তো ইমিডিয়েট আছে, তারপর ডিলেট আছে। ইমিডিয়েট যে কোনগুলোকে বলি বা অ্যাকিউট কোনগুলোকে বলি, যেগুলো 24 ঘন্টার মধ্যে হয়ে থাকে, ওখানে একটা অপশন ছিল সার্কুলেটরি ওভারলোড। এটাই ছিল আনসার। আর আরটিপিসিআর নিয়ে এবারও একটা প্রশ্ন আসতে পারে, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে কি হয়, হ্যাঁ, আরটিপিসিআর আর নর্মাল পিসিআর এর মধ্যে পার্থক্য কি, আরটিপিসিআর কি হয়, এই জিনিসটা একটু দেখে যেতে হবে, যেহেতু এখন কোভিড এর সময় এই পরীক্ষাটা বারবার আসতেছে, বারবার আসবে। আর এটার সাথে যদি আমরা পারি সাউদার্ন ব্লট, নর্দার্ন ব্লট, হ্যাঁ, ওয়েস্টার্ন ব্লট, এখানে কি হয় এটার সাথে একটু মিলে আমরা দেখবো। তো মোটামুটি এতটুকুই। বাদ বাকি টপিক গুলো আমরা ক্লাসে কোন টপিক থেকে আর কি কি বা কিভাবে মনে রাখা যায়, কি কি কৌশলে মনে রাখা যায়, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা ক্লাসে আলাপ করব। তো সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য, যদিও নেটওয়ার্ক অনেক প্রবলেম ছিল। ধন্যবাদ আব্দুল্লাহ লোমান ভাইকে, অনেক বেশি ধন্যবাদ। ভাইয়াটা খুবই সুন্দর করে এলাবোরেটলি ভাই একটু ডিসকাশন করার চেষ্টা করেছেন, এবং সবচেয়ে বড় কথা আসলে ডিউ টু কারেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন উই আর ডিপেন্ডেন্ট সো মাচ অন নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক তো আসলে আমাদের হাতে না, এটা তো নেটওয়ার্ক অপারেটরের কাছে ডিপেন্ড করে। সো সবকিছু মিলায়ে ভাই হ্যাভ ট্রাইড হিজ বেস্ট, এবং ভাইয়া কিন্তু ওইভাবে আউটপুট দিয়েছেন। এবং একটু আগে একজন আপু বলছিলেন যে ভাইয়া ওইভাবে আলোচনা না করে সরাসরি যদি আমরা ইয়েতে চলে যাই, আসলে আমরা প্রতিটা সেশনের মধ্যে কিছু একাডেমিক আলোচনা অবশ্যই রাখতে চেষ্টা করি, যাতে আপনারা, হয়তো আপনি জিনিসটা জানেন কিন্তু যিনি জানেন না উনার তো এই জিনিসটা জানা উচিত, অথবা উনার এইখান থেকে কোনো না কোনো বেনিফিট হবে। সো ভাইয়াকে অনেক আবারও অনেক আজকে কি মেডিসিনেরও ক্লাস হবে না? মেডিসিনের ক্লাস হবে না ভাইয়া, আজকে হচ্ছে আরেকটা সেমিনার আছে 9টার সময়, আরেকটা সেমিনার না, আছে। ওই যে রুটিন দেখলাম আমাদের এখানে দাও, এখানে লেখা না, 8টায় মেডিসিনের ক্লাস আছে অঙ্কন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 8টায় ক্লাস আছে আসিফ ভাই মেডিসিনের আপনার ক্লাস। সাথে, আচ্ছা আচ্ছা, মেডিসিনের ক্লাস আছে, আমার জানা ছিল না, তাহলে মনে হয় 8টার সময় ক্লাসটা হবে। এই জন্য আমি বলতেছি যে আজকের সেশনটা আমরা একটু কুইক করার চেষ্টা করব, এবং যারা স্পিকার আছেন সবার কাছে একটু রিকোয়েস্ট থাকবে সবাই যাতে একটু দ্রুত শেষ করে ফেলেন। সো without any further delay, I would like to go to our next presenter, our next speaker, আমাদের সবার প্রিয় ভাইয়া এবং আমাদের সিনাপসের একজন অনবদ্য মেন্টর। ভাইয়ার প্রতিটা ক্লাস আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি দিক নির্দেশনামূলক, এবং ভাইয়ার সিভিএস ক্লাস নিয়ে আমি সেদিন একটা পোস্ট দেখেছিলাম, আসলে আমার নিজেরই খুব ভালো লাগতেছিল যে এত সুন্দর একটা পোস্ট দিয়েছেন একজন, যে ভাইয়ার প্রতিটা জিনিস, প্রতিটা কনসেপ্ট অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। সো সবাই বুঝতে পেরেছেন হয়তো আমি কার কথা বলছি। আমাদের সবার ফেভারিট মেন্টর ডক্টর মোহাম্মদ আসিফ হোসেন ভাইয়ার কাছে চলে যাব। ভাইয়া এমবিবিএস করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে বিসিএস হেলথ, এন্ড উনি অলরেডি এমআরসিপি কমপ্লিট করে ফেলেছেন, এন্ড এফসিপিএস ফাইনাল পার্টের আছেন এখন, এবং এমএসসিপি ইউএসএ। সো ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আসিফ ভাইয়া? হ্যাঁ নাভিদ, আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ জি ভাইয়া, লাউড এন্ড ক্লিয়ার। সো আই থিংক আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম, আর হচ্ছে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটু মেডিসিন নিয়ে অল্প কিছু সময় আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, আপনারা সবাই আশা করি যে এখন সবাই সুস্থ আছেন এবং সবারই কিছু না কিছু প্রিপারেশন অলরেডি শুরু করে ফেলেছেন। আর যারা মোটামুটি দেখা যাচ্ছে কি যে তেমন একটা প্রিপারেশনে এখনই স্টার্ট করেনি, তাদের ক্ষেত্রে আসলে সত্যি কথা বলতে গেলে যে আপনার হোপলেস হওয়ার কোনো কিছু নাই। নিজের প্রতি কনফিডেন্স আর বিশ্বাসটা সবসময় রাখতে হবে। যদি আমরা লিমিটেড সময়ের মধ্যেও সর্বোত্তম ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রিপারেশনটা সেই অনুযায়ী খুবই ভালো হবে। এইটুকু কনফিডেন্স আমাদের নিজেদের মধ্যে রাখতে হবে। তাহলে মেডিসিনের ডিসকাশন টপিকের মধ্যে যে কোনো ক্ষেত্রে যে কিছু টপিক, যে আমার আগে যে নোমান ভাই বলে গেল যে প্রত্যেকটা টপিকের মধ্যে আসলে দেখা যাচ্ছে কোনটা প্যাথোলজির প্রশ্ন আর কোনটা মেডিসিনের প্রশ্ন, এটা নিয়ে একটা কনফিউশন কিন্তু আমাদের সবসময় থাকে, যে দেখা যাচ্ছে এটা কি প্যাথোলজি থেকে আসছে না মেডিসিন থেকে আসছে। আসলে এটা আমাদের টপিক যখন আমরা আলোচনা করব তখন এর মধ্যে আমাদের একটু দ্বিমত হতে পারে, কিন্তু এটা আপনাদের প্রিপারেশন সময় এটা আপনাদের চিন্তা করার কোনো বিষয় নাই, কারণ যাহাই প্যাথোলজি তাহাই মেডিসিনের মধ্যে অন্তর্গত, তাহাই আবার ফিজিওলজির মধ্যেও ইনক্লুডেড। কাজেই ওভাবে পরীক্ষার হলে আমার আলাদা করে প্রশ্ন বিবেচনা করার কোনো সুযোগ নাই। আমার পরীক্ষার হলে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, আমার প্রশ্নের আনসারটা আমি কিভাবে ঠিক করতে পারি, কিভাবে আমি স্বল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম প্রিপারেশনটুকু নিতে পারি। 39 বিসিএস এর মেডিসিনের সলভ ক্লাস রিলেটেড যে কোর্স একটা আমি ক্লাস নিয়েছিলাম, এটাও এই গ্রুপেই আছে, যারা যারা দেখেনি তারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আজকে আমি খালি আর কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো, যে কিভাবে আমি অল্প সময়ের মধ্যে মেডিসিনের প্রিপারেশনটুকু নিতে পারি। আর ক্র্যাশ ব্যাচে কিভাবে ক্লাস হবে এটার জন্য আমাদের যে ফার্দার লেভেলে যে আমাদের মেন্টররা আছে বা তারা ডিটেলস আপনাদেরকে বলবে, সেটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে আমরা জাস্ট কয়েকটা কথা বলবো, যে 39 বিসিএস যদি কোশ্চেন প্যাটার্নটা আপনারা খেয়াল করে দেখেন, তাহলে মোটামুটি মেডিসিন থেকে প্রশ্ন যতটাই থাকুক না কেন, অনেকে বলে যে 30টার মতো ছিল অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু এটা অনেক দ্বিমত থাকতে পারে।
বিষয় হচ্ছে যে কোশ্চিন জোন গুলো কোনটা কোনটা ছিল। 39 বিসিএস এর কোশ্চিন জোন খেয়াল করে দেখবে যে ইনফেকশাস থেকে কোশ্চিন আসে সবচাইতে বেশি, মোটামুটি 6টা থেকে 7টার মতো প্রশ্ন ডাইরেক্ট ইনফেকশাস থেকে আসছিল। সেকেন্ড মোস্ট কমন সিম্পটম সিস্টেম ছিল হচ্ছে ব্লাড থেকে। তারপর যদি আমি বিবেচনা করি তাহলে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম থেকে। অনেকগুলো ইম্পর্টেন্ট সিস্টেম যেখানে 39 বিসিএস কিন্তু কোনো প্রশ্নই আসে নাই। যেমন হচ্ছে জিআইটি থেকে তেমন একটা ডাইরেক্ট কোনো প্রশ্ন আসে নাই। নিউরোলজি থেকে একটা মাত্র প্রশ্ন আসছে, যেটা হচ্ছে আপনার ওই ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য, যেটা অনেকে প্যাথোলজির মধ্যেও ধরে ফেলতে পারে। তাহলে একটা বিষয় হচ্ছে কোশ্চিন জোনে কিন্তু একটা ডিসক্রিপেন্সি আছে, মানে একটা মেন ইয়েটা প্রপারলি মেনটেন করা হচ্ছে না। তাহলে আমার এখন আমি কিভাবে প্রিপারেশনটা নিব? আমি কি সেই ক্ষেত্রে তাহলে ইনফেকশনটাকে বেশি ইম্পর্টেন্স দিব, আমি কি ব্লাডকে বেশি ইম্পর্টেন্স দিব, নেফ্রোলজি ইউরিনারি বা নিউরোলজি এগুলোকে কম গুরুত্ব দিব কিনা, এটা একটা প্রশ্ন আসতে পারে। আমার যেটা সবচেয়ে প্রধান যে পয়েন্ট অফ ভিউ, সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে আমার একটা সিলেবাসটাকে ইউনিফর্মলি ভাগ করতে হবে। ভাগ করতে হবে কি, আজকে হচ্ছে 14 তারিখ, আমাদের পরীক্ষা হচ্ছে 26 তারিখ। 26 তারিখের আগে যদি আমি 2-3 দিন বাদ দিই, কারণ পরীক্ষার আগে 2-3 দিন কিন্তু আসলে কোনো মানে একটা টেনশন কাজ করে, রিভিশন দেওয়ার জন্য আমাদের কিন্তু ফিক্স রাখতে হয়। তাহলে আমার হাতে সময় আছে অলমোস্ট 30 মানে 39 থেকে 40টা দিন। 40টা দিনকে যদি আমি 2 ভাগে ভাগ করি, তাহলে 20টা দিন আমি টাইম পাচ্ছি জেনারেল পার্টের প্রিপারেশনের জন্য, 20টা দিনের সময় পাচ্ছি যে সিস্টেম মানে মেডিসিন পার্টের মানে মেডিকেল পার্টের প্রিপারেশনের জন্য। মেডিকেল পার্টের মধ্যে যদি আমি চিন্তা করে দেখি, তাহলে যদি আমি সবগুলোকে সমানভাবে ভাগ করতে চাই, তাহলে মেডিসিনের জন্য 5 থেকে 6 দিন আমি পেতে পারি। কারণ ধরেন প্যাথোলজিকে যদি আমি আলাদা সময় দিই, তাহলে প্যাথোলজি মেডিসিন ইটসেলফ একসাথেই চলে আসে অনেক সময়, সেই ক্ষেত্রে আমি 10 দিন সময় পেতে পারি। তাহলে আমি কোন জিনিসগুলোকে বেশি এমফাসাইজ দিয়ে পড়বো? আমার সিলেবাসে প্রত্যেক টপিককে আমার গুরুত্ব দিতে হবে, কারণ প্রশ্ন যে কোনো সময় জায়গা থেকে আসতে পারে। প্রশ্ন কিন্তু ব্লাড ট্রান্সফিউশন থেকে আসতে পারে, যেটা প্যাথোলজির মধ্যে আসছে, কিন্তু এটা ব্লাড ট্রান্সফিউশনের প্রশ্ন আকারে চালিয়ে দিতে পারেন। প্রশ্ন কার্ডিওভাস্কুলার থেকে আসতে পারে, যেটা 39-এ তেমন একটা প্রশ্ন আসে নাই। তাহলে আমার মেজর সিস্টেম, দ্যাট মিনস কোনটা কোনটা যে কমন যে সিমটম গুলো ডিজিজের, তারপর যদি আমি রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার আমি বিবেচনা করি, ইনফেকশাস, নেফ্রো, নিউরো, এই কয়টা আর ব্লাড, এই কয়টা সিস্টেমকে আমার সবচাইতে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। এগুলোকে আমার প্রত্যেকটার জন্য অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন সময় বিবেচনা করতে হবে। এখন আমি কোন কোন জিনিসগুলো পড়বো? যেমন আমি বললি যে প্রত্যেকটা সিস্টেমের জন্য আমার জন্য দরকার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো পড়তে হবে, যেগুলো পরীক্ষার জন্য কমন। কারণ আমি কোশ্চেনের প্যাটার্ন যদি খেয়াল করে দেখেন, শতকরা 60% কোশ্চেন কিন্তু খুবই কমন প্রশ্নগুলো থাকে, ঠিক আছে? মানে প্রতিটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু 60-70% কভার করে। 20-30% কোশ্চেন থাকে একটু কঠিনের মধ্যে। তাহলে আপনাকে কি কি প্রিপারেশন গুলো নিতে হবে? প্রথম কথা আমি দেখবো যে কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন 39 বিসিএস হয়েছে, এটা একটা। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, অন্যান্য যে বিসিএস গুলো ছিল যেগুলোতে রিটেন হতো, দ্যাট মিনস যে প্রতিটা বিসিএস চিন্তা করেন 35, 36, 37, 37, সবগুলোতে একটা রিটেন পরীক্ষা হয়েছে না? রিটেন পরীক্ষাতে দেখেন কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসছে, কোন কোন জায়গা থেকে স্যাররা দেখা যাচ্ছে রিটেন প্রশ্নগুলো করছে, ওই টপিক গুলো থেকে বেশি আমাকে এমফাসাইজ দিতে হবে। ওগুলোই সিলেবাসের মধ্যে বেশি আমি আগে ইম্পর্টেন্স দিয়ে পড়বো। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যদি আমরা ধরেন আমি পড়ছি কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেহেতু আমি এই ক্লাসটা হচ্ছে আপনাদের পূর্ববর্তী ব্যাচে নিয়েছিলাম, তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক কিন্তু আপনি সিলেবাসে যদি চিন্তা করে দেখেন, অনেকগুলো টপিক দেওয়া আছে সিলেবাসে। ইসকেমিক হার্ট ডিজিজ দেওয়া আছে, রিমাটিক ফিভার দেওয়া আছে, ভালভুলার ডিজিজ দেওয়া আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস দেওয়া আছে, অ্যারিথমিয়াও দেওয়া আছে, তাহলে আবার পেরিকার্ডাইটিস, ইনফিউশন, টেম্পোনেট পর্যন্ত আছে। তাহলে আমাকে কোন জিনিসটা জানতে হবে? ফার্স্টে যদি জানতে হয়, তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ সম্পর্কে আমার পুরো আইডিয়া থাকতে হবে। হার্ট ডিজিজের মধ্যে কি কি প্যাথোলজি সহ এটা পড়তে হবে। দ্যাট মিনস হচ্ছে হার্ট ডিজিজে কি কি মায়োকার্ডিয়াল ইনফাকশনে কোন সময় কি চেঞ্জ হয়, কোন সময় কি কি পরিবর্তন পাওয়া যায়, কোন সময় ইসিজিতে কি কি চেঞ্জ আসে, এই প্রত্যেকটা বিষয়গুলো ওখানে আমার জানতে হবে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিমাটিক ফিভার আর রিমাটিক ভালভুলার হার্ট ডিজিজ যেগুলো আছে সেগুলোকে পড়তে হবে। থার্ড যদি ইম্পর্টেন্ট ডিজিজ আমাকে পড়তে হয়, তাহলে হচ্ছে হাইপারটেনশন পড়তে হবে। 4 নম্বরে যদি পড়তে হয় হার্ট ফেইলিওর, 5 নম্বর হচ্ছে অ্যারিথমিয়া। তাহলে এই 5টা টপিক, এই 5টা টপিকের আমাকে যে আমি যে বইটাই পড়ি, আমি সিনাপসের গাইড যদি পড়ি বা আমি যদি ডেভিডসন পড়ি, তাহলে এই 5টা টপিকে আমার সম্পূর্ণ জিনিসগুলো জানতে হবে। তারপর যে অন্যান্য যে টপিকগুলো আছে, যেমন ধরেন পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, এখানে আমার শুধুমাত্র কজ গুলো জানলেই যথেষ্ট। কার্ডিয়াক টেম্পোনেট, কজ আর 2-1টা ইম্পর্টেন্ট ফিচার জানলেই যথেষ্ট। তাহলে সেগুলোর ক্ষেত্রে আমার জাস্ট টু দা পয়েন্টে ব্যাপারগুলো জানতে হবে। যেমন আমি ইনফেকশন ডিজিজের কথা বলি, ইনফেকশন ডিজিজের কিন্তু বেসিক প্রশ্ন আসার চান্সেস খুবই বেশি। এখানে আমার ডিটেলস প্যাথোফিজিওলজি জানার কোনো দরকার নেই। আমার জানার দরকার কোন প্যারাসাইট আলটিমেটলি কি সমস্যা করে, কোন প্যারাসাইট আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া করে, কোন প্যারাসাইট হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করে। জাস্ট গ্রস পয়েন্ট গুলো, গ্রস ট্রিটমেন্ট অপশন গুলো আর গ্রস প্যাথোফিজিওলজিক্যাল ব্যাপারগুলো, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমাকে কিন্তু বেশি এমফাসাইজ দিয়ে পড়তে হবে। কারণ আমি যদি সবকিছু পড়ি, সবকিছু পড়ে আমি সবকিছু মনে রাখতে পারবো না, পরীক্ষার সবকিছু আউটপুটও আমি দিতে পারবো না। এই জিনিসগুলো আমাকে কিন্তু মনে রাখতে হবে।
এরপরের পয়েন্ট হচ্ছে আমি এখন এই যে বিষয়গুলো মনে রাখবো বা পড়বো কিভাবে, তাহলে প্রথম ব্যাপার যে আমাদের একটা রুটিন দিতে হবে। রুটিনটা আমরা আমাদের ক্লাসটা আপনারা ফলো করবেন, পাশাপাশি আপনারা নিজস্ব একটা রুটিন রাখার চেষ্টা করবেন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যখনই আপনি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার সময় নিজের একটা সেলফ কনফিডেন্স খুবই, মোরালিটি খুব উচ্চ পর্যায়ে রাখতে হবে। এটার জন্য আপনি মোটিভেশনাল ভিডিও দেখেন, নামাজ পড়েন, যারা মুসলমান, যারা হচ্ছে অন্য ধর্মাবলম্বী তারা আপনাদের ধর্মের প্রসিডিউর গুলো ফলো করেন, তাহলে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আসবে। ঠিক আছে, এটা একটা ফলো করার চেষ্টা করবেন। এর পাশাপাশি যে কাজটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি হচ্ছে ভিডিও দেখবেন। কারণ কি, পয়েন্টটা কি ভিডিও দেখবেন, বিষয় হচ্ছে অনেকগুলো টপিক আপনি ইউটিউবে যদি দেখেন, অনেকগুলো টপিক থেকে কিন্তু বিভিন্ন ক্লাস আছে। আমাদের সিনাপসে মেন্টরও অনেকগুলো টপিক সম্পর্কে কিন্তু ক্লাস নেবে। যখন আপনি দেখা যাচ্ছে পড়াশোনা করতে চাচ্ছেন না, সকালবেলায় ঘুম থেকে উঠছেন ভালো লাগছে না, এরকম একটা সময়ে দেখা যাচ্ছে কি যে, বা দেখা যাচ্ছে আপনি খাওয়ার পরে কিছু ফ্রি টাইম আছে, পড়তে চাচ্ছেন না, তখন আপনি এই ভিডিওগুলো দেখেন, যেখানে দেখেন আপনি ইউটিউবে সার্চ দিয়ে প্রচুর করেসপন্ডিং এডুকেশনাল ভিডিও পাবেন। যে আপনি যে টপিকটা বুঝতে পারছেন না, ওই টপিক রিলেটেড প্রচুর ভিডিও পাবেন, সেগুলো একটু দেখার চেষ্টা করবেন সুপারফিশিয়ালি, তাহলে আপনাদের জন্য কন্টিনিউয়াসলি একটা পড়াশোনার কন্টিনিউশন থাকবে। পাশাপাশি আপনাদের কোনো হেজিটেশন করার দরকার নাই, যদি কোনো রকম প্রবলেম হন আমাদেরকে অবশ্যই নক করবেন, ঠিক আছে? আর দ্বিতীয় ইম্পর্টেন্ট, লাস্ট ইম্পর্টেন্ট কথাটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা টপিক, আমি আবার বলছি, যে কার্ডিওভাস্কুলার হোক, রেসপিরেটরি হোক, যে সিস্টেমই হোক না কেন, আপনি সবসময় 39-এর প্রশ্ন ইনফেকশাস থেকে বেশি আসছে বলে 42-এ আসবে এটা ভেবার কোনো দরকার নেই। প্রশ্নর ক্ষেত্রে স্যাররা কিন্তু ওগুলা মনে করে প্রশ্ন করে না, প্রশ্ন যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। কাজেই আপনি মনে রাখবেন যে কোন টপিকগুলোকে পড়বো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, যেগুলো আমরা ক্লাসে বেশি এমফাসাইজ দিব। 3 নম্বর বিষয় হচ্ছে যেখান থেকে প্রশ্ন বিসিএস এর সিলেবাসের মধ্যে রেগুলার বেসিসে আসে, সেটা 39-এর প্রিলি টাইপ রিটার্ন হোক অথবা অন্যান্য যে কোনো নর্মাল বিসিএস এর রিটার্ন এক্সামিনেশন গুলো হোক, সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি পরিমাণে আসবে। ওই টপিক গুলোকে আমার কোনো ইনফরমেশন বাদ দেওয়া যাবে না। এছাড়া যে প্রত্যেকটা যে অ্যাক্সেসরি যে টপিক গুলো আছে, যেমন হচ্ছে আমি কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে বললাম যে পেরিকার্ডাইটিস, ইফিউশন, টেম্পোনেট, এগুলা অ্যাক্সেসরি টপিক। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস মোটামুটি অ্যাক্সেসরির মধ্যেই চলে যায়, কিছু এটিওলজি বাদ দিয়ে। অ্যাক্সেসরি টপিক থেকে যা সুপারফিশিয়ালি ইম্পর্টেন্ট টপিক গুলো বা আমাদের মেন্টর গুলো বা আমরা ক্লাসে যে টপিক গুলো ইম্পর্টেন্স দিয়ে পড়াবো, সেগুলো আপনারা বারবার দেখবেন, তাহলে আশা করা যাবে ব্যাপারটা আপনাদের জন্য অনেক সোজা হয়ে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সময় কম আছে দেখে টেনশন করার কোনো কারণ নাই, এখনো সাফিসিয়েন্ট সময় আছে। যদি আপনাদের নিজস্ব মধ্যে যদি ডেডিকেটেড পাওয়ারটা খুব পরিমাণে বেশি থাকে, নিজের প্রতি সেলফ কনফিডেন্স বেশি থাকে, আর আপনার নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে আপনি পারবেন, তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অঙ্কন, জি ভাই, জি ভাই। সো ডক্টর আসিফ ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। ভাইয়া খুব সুন্দরভাবে ওনার যে গাইডলাইনটা আছে এটা সাজিয়ে আমাদের সাথে শেয়ার করলেন। ভাইয়ার কয়েকটা কথা আমি একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এন্ড প্রিভিয়াস ইয়ারের যে রিটেনের কোশ্চেন গুলো আছে এগুলো কিন্তু আমাদের একটু ভালো মতো হাইলাইট করতে হবে, বিকজ স্যাররা দেখা যায় যে জায়গা থেকে কোশ্চেন দেন ওই জায়গাগুলো থেকে কিন্তু বেশি রিপিট করেন। এবং ভাইয়া আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে 39 বিসিএস এ ইনফেকশিয়াস ডিজিজ থেকে বেশি এসেছে বলে এবারও যে বেশি আসবে এমন কোনো কথা নেই, কারণ স্যাররা কিন্তু কোশ্চেন করার সময় ওই জিনিসগুলো খেয়াল করে না যে ইনফেকশিয়াস ডিজিজে বেশি ছিল এবার আমি ইনফেকশিয়াস ডিজিজে বেশি দিব, এরকম কোনো ব্যাপার না। এটা প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে মোরলেস একইভাবেই ডিপেন্ড করে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আমি দেখতে পাচ্ছি যে অনেকেই যে প্রিভিয়াসলি যারা বিভিন্ন সময় দেখা যায় কালকে পরীক্ষা দিয়েছেন বা রেজাল্ট দিয়েছে কিন্তু হয়নি, সো দেখা যায় যে আমাদের ডাক্তারদের মধ্যে একটা কমন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ডিপ্রেশন। ঠিক আছে, সো ডিপ্রেসিভ যখনই লাগবে ভাইয়া যেটা বললেন যে অবভিয়াসলি চেষ্টা করবেন আপনার বিধাতার কাছে, সে যেই ধর্মাবলম্বী আছেন অবভিয়াসলি নিজের প্রেয়ারটা ঠিকমতো কমপ্লিট করার জন্য। ইট উইল ডেফিনেটলি মোটিভেট ইউ, ইট উইল ডেফিনেটলি গিভ ইউ আ গুড স্ট্রেংথ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা আমাদের নেক্সট মেন্টরের কাছে চলে যাব এবং ভাইয়া আমাদেরকে ফিজিওলজি সম্পর্কে খুব সুন্দর একটি গাইডলাইন দিবেন ইনশাআল্লাহ। এবং ভাইয়া কিন্তু আপনাদের বিসিএস এর ব্যাচগুলোর কোঅর্ডিনেটর হিসেবে আছেন সিনাপস মেডিকেল একাডেমিতে। সো ভাইয়া আপনাদের ক্র্যাশ ব্যাচ সম্পর্কেও একটু ডিটেইলসে ধারণা দিবেন ইনশাআল্লাহ। সো আমরা নেক্সট মেন্টরের কাছে চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভাইয়ের কাছে। ভাই এফসিবিএস পার্ট 1 ইন জেনারেল সার্জারি, বিসিএস হেলথ এন্ড এমএস রেসিডেন্ট ইন অর্থোপেডিক্স, নিটোরে আছেন। সো ইকবাল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, নাভিদ আমি শুনতে পাচ্ছি। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ জি ভাই, আচ্ছা, আপনাকে সবাইকে দেখা যাচ্ছে। সবার শুরুতে আচ্ছা জি আমি শুরু করছি। আচ্ছা, জি ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যারা এখন যুক্ত আছেন সবাই খুবই ভালো আছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি যে আসিফ যেটা বললো, মানে ও যা যা ইনফরমেশন দরকার আমাদের সব বেশিরভাগই ইনফরমেশন গুলো দিয়ে দিছে। ঠিক আছে,
তো হচ্ছে কি যে আমাদের যতটুকু হচ্ছে কি যে নতুন বা যতটুকু দরকার ওই ইনফরমেশন গুলো সম্পর্কে আমি আমার ধারণা থেকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। আর আমি আপনাদের সবার মেন্টর হিসেবে আপনাদের জন্য আসলে সামনে কি করা উচিত এবং কি কি নতুন জিনিস আমরা অ্যাড করতে যাচ্ছি যাতে আপনারা সবাই ভালো করেন ওই জিনিসগুলো নিয়ে একটু ধারণা দিব। তো প্রথমত আমি বলবো যে হচ্ছে আপনারা পড়তে বসার আগে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যেই লেভেলের স্টুডেন্ট হন, আগে পরীক্ষা অংশগ্রহণ করছি করি নাই বা প্রথম পরীক্ষা যেটাই হোক, আজকে থেকে আপনারা মাথার মধ্যে ঢুকাইতে হবে আগামী 26 তারিখের ডেটা আমার হবে, মানে এই দিন আমি হচ্ছে কি সবচেয়ে ভালো পারবো। এইটার জন্য হচ্ছে এই সময়টার এই মাত্র কয়দিন, এই অল্প কিছুদিনের কোনো বিকল্প নাই। এই সময়টাতে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমার মনে আছে যে আমরা যখন আমি 35 বিসিএস অনেক পুরনো হলেও লাস্টে যখন আমার মনে আছে লাস্ট 10 দিন মানে আমার কোনো মানে টাইমের কোনো হিসাব ছিল না, মানে আমি এত ওই 10টা দিনে এত কষ্ট করছি, আমার কাছে মনে হয়েছে 10টা দিনের জন্যই চান্স পাইছি। তাহলে আপনাদের হাতে এর চেয়ে বেশি সময় আছে, আর হচ্ছে একটা বড় অংশ আপনাদের নিজস্ব পরিচিত। তাহলে আমাদের সবার প্রথম যে কাজটা করতে হবে আজকে থেকে মাথায় রাখতে হবে যে এই দিনগুলোতে আমার আর কোনো কিছু সবকিছু বাদ, আমি ডিউটি করতাম অথবা আমি ইন্টার্নি করতেছি, ইন্টার্নি থেকে যেভাবেই হোক ফাঁকি দিয়ে হইলেও সময়টাকে বা ইন্টার্নির মাঝখানেও একটা ছোট প্যাড নিয়ে গেলে যেভাবে সম্ভব যেভাবে হোক এই কয়েকটা দিনকে কাজে লাগাইতে হবে। আর আপনি কখনোই এই মনোবল হারাইলে হবে না যে হচ্ছে কি যে আমি পারবো না, আমি আগে পড়ি নাই, অথবা হচ্ছে কি যে আমি হচ্ছে কি যে আমার আগের রেজাল্ট ভালো না, অথবা আমার এই হয়েছে ওই হয়েছে, কিচ্ছু চিন্তা করা লাগবে না। জাস্ট যেটা দরকার আপনার হচ্ছে একটা মানে মনোযোগ এবং হচ্ছে এনথুসিয়াজম যে আমি এটা করে ছাড়বই। এইটা যদি আপনি করতে পারেন আপনার পড়াশোনা 20% আগে গেল, ঠিক আছে? তো 20 থেকে 30% আপনি এমনিই আগে গেলেন। আর বাকিটুকু হচ্ছে কি যে এখন এই সময়টাকে কিভাবে কাজে লাগাবো, ঠিক আছে? তো আমি হচ্ছে সংক্ষেপে বলি যেহেতু আপনাদের সময় কম। প্রথমত হচ্ছে কি যে সবার আগে দুইটা কাজ করবেন, একটা হচ্ছে আগের সিলেবাসটা নিয়ে বসবেন, দ্বিতীয় হচ্ছে কি যে কোয়েশ্চেনটা নিয়ে বসবেন। এই দুইটা জিনিস বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একটা সিনপসের বইটা নিয়ে করা শুরু করছি, তখন আমরা যখন সিলেবাস ধরে ধরে কাজ করা শুরু করছি তখন আমাদের কাছে দুইটা জিনিস বোধগম্য হয়েছে। একটা হচ্ছে কি যে ফিজিওলজির ব্যাপারে তো অবশ্যই 90% কোয়েশ্চেনই আসছে সিলেবাসের মধ্য থেকে, আর অল্প কিছু কোয়েশ্চেন যা সিলেবাসের বাহির থেকে আসছে ওই কোয়েশ্চেন গুলাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকস থেকে। এমন না যে মানে এমন একটা আনকমন টপিকস থেকে দিছে এরকম কিছু কিন্তু কখনোই আসে না। একদম যেটা হচ্ছে কি আমাদের দরকারি যে ইনফেকশাস ডিজিজের কথা বলতেছি, এখানেও দেখলাম যে টিউবারকুলোসিস, এবার তো করোনা থেকে কোয়েশ্চেন আসবেই। তো এরকম ইম্পর্টেন্ট টপিকস গুলা থেকে কিন্তু তাহলে হচ্ছে কোয়েশ্চেন গুলো আসবে। তাহলে আমাদের প্রথমত ধরে আগাইতে হবে সিলেবাসটাকে। আমি যেই বই থেকে পড়ি না কেন কোনো সমস্যা নাই, আপনার কিন্তু সিলেবাসের যে টপিকস গুলো আছে এগুলাকে আগে কভার করতে হবে। তার সাথে সাথে আমি কি করব, আমার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞানটুকু দিয়ে, অথবা আমি যদি একেবারে না পড়া থাকে আমি একটা যে বইটা পড়তেছি ওই বইটার মধ্যে এক্সট্রা জিনিসগুলো পড়ে ফেলবো। এবং হচ্ছে কি যে সবসময় খেয়াল করবেন যে কোয়েশ্চেনটা দেখার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমার হচ্ছে কি যে একটা টপিকস কতটুকু ডিপলি পড়তে হবে। এমন তো একটা টপিকস নিয়ে পড়লে আপনি একটা টপিকস দিয়ে সারা রাত পড়তে পারেন, আমি কি এই কাজ করব নাকি হচ্ছে কি যে একটা টপিকস এর ব্যাপারে জাস্ট যতটুকু জানলে পরীক্ষায় আনসার করা যায়, তো ওইটা বোঝার জন্যই কোয়েশ্চেনটা নিয়ে একটু বসবেন। তাহলে এই দুইটা জিনিস গেল। 3 নাম্বার জিনিস হচ্ছে কি যে আপনারা ওই যে আসিফ যেটা বললো একটা রুটিন বানাবেন। যেমন আমি সবসময় বলি এই ধরনের সেমিনার গুলাতে আমার একটা রুটিন ছিল যে আমি হচ্ছে কি যে দুইটা সাবজেক্ট দুই সময় পড়তাম। তো আপনারা চেষ্টা করবেন যে সময়টা তো কম, জেনারেল পার্টটা কিন্তু ডেইলি পড়াটা একটু জরুরি, কারণ জেনারেল পার্টের মধ্যে জিনিসগুলো একদমই আনকমন, আপনি 7 দিন পড়লেও কোনো শেষ নাও হতে পারে। তো নিয়মিত একটু একটু করে পড়লে কি এটা সবসময় মাথার মধ্যে থাকবে। তো হচ্ছে কি এই জিনিসটা একটু মাথায় রাখবো। আর হচ্ছে কি যে মেডিকেল পার্টের ব্যাপারে আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা যদি ফিজিওলজির ব্যাপারে আসি, ফিজিওলজির 90% কোয়েশ্চেনই কিন্তু হচ্ছে সিলেবাস থেকে আসছে। আপনি সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারেন আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনি বেশিরভাগ কোয়েশ্চেনই পারবেন। আর যা এক্সট্রা কিছু আছে ওইটাও আমাদের বইতে আছে, অথবা আপনার যদি মনে হয় যে না আমরা তাহলে অন্য কারো থেকে কালেক্ট করে যেভাবেই হোক এক্সট্রা টপিকস গুলো একটু দেখে নিতে পারবেন। এখন আমাদের তরফ থেকে আপনাদের জন্য কি থাকবে, আমাদের তরফ থেকে থাকবে যে আমরা কাল পরশু মানে আমার সামনে আমাদের 20 তারিখের মধ্যে আপনারা এক্সট্রা টপিকের একটা সিলেবাস পেয়ে যাবেন, যে আমরা আমাদের ধারণা থেকে যেটা মনে হয় যে এই এক্সট্রা টপিকস গুলো পড়লে আমাদের মোটামুটি কভার হয়ে যাবে, আমরা হচ্ছে কি যে আমরা হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে অ্যাড করে দিব। তাহলে আপনাদের সুবিধা হলো যে আপনারা সিলেবাসের জিনিসটুকু পেয়ে গেলেন, সিলেবাসের বাইরেও ইম্পর্টেন্ট টপিকস কোনগুলা ওই জিনিসটা আপনারা পেয়ে গেলেন। তো দুইটা মিলায় হচ্ছে কি যে পড়লে আশা করি যে আর মিস যাবে না। আর আমরা যেই সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে অতটুকু পড়লে কমন পড়ে যাবে। একটা আপু আমাকে মেসেজ পাঠিয়েছেন যে ভাইয়া অনেকদিন হয়েছে ব্রেক হয়ে গেছে,
আপু আপনাকে শুধু এতটুকু বলবো যে কখনোই এইটা চিন্তা করেন না ব্রেক হয়েছে। আজকে এই যে লাস্ট সময়টুকু আছে এটাকে মনে করেন যে আমার সময়। আপনি সবকিছু বাদ দিয়ে, এটা অনেক উদাহরণ আছে যে এরকম সবকিছু যারা মানে এই সময়টাকে যারা কাজে লাগাইছে জাস্ট এই অল্প সময়ের মধ্যে কিন্তু চান্স পাইছে। তাই কখনোই ডিসহার্টেড হবেন না, মনে করবেন যে আমি এই সময়টাকে দিয়ে হচ্ছে কি যে আমি আগে যাব। তো কিভাবে সময়টাকে কাজে লাগাবেন? আপনারা হচ্ছে নিয়মিত ক্লাসগুলা করবেন। ক্লাসগুলা আমাদের কিছু ক্লাস হচ্ছে সময়ের কারণে, আমাদের কিছু ক্লাস হচ্ছে রেকর্ডেড থাকবে, সমস্যা নেই, আপনারা রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন। তবে হচ্ছে কি যে সবসময় মাথা রাখার চেষ্টা করবেন যে আমি ক্লাসগুলো থেকে যে অংশটুকু গেইন হচ্ছি ওইটাকে একটু পরিমাণে সাজায় নেওয়ার চেষ্টা করবেন। আমি শুনে গেলাম কিন্তু সাজাই নিলাম না, তাহলে একটু সমস্যা হবে যে পরীক্ষার আগে আপনাদের কষ্ট হয়ে যাবে। পরীক্ষার আগে বুঝতে পারবেন না যে আসলে কোন জিনিসটার মধ্যে আমি তো পড়ে চলে যাচ্ছি। পরীক্ষার আগে গুছানো থাকলে সুবিধা কি, ওইটার রিভাইজ দেওয়াটা খুব সহজ। তাই ক্লাসগুলোর সময় যেভাবেই হোক, ডেভিডসনে হোক, গাইডে হোক, যেভাবেই হোক, যেই ভাইয়া যে অংশটুকু বলতেছে এটা ইম্পর্টেন্ট, এটা হয় লিখে রাখবেন নাহলে দাগায় রাখবেন, আর একটা কাগজ দিয়ে রাখবেন যাতে পরীক্ষার আগে হচ্ছে এটা রিভাইজ দিতে সুবিধা হয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি যে পরীক্ষাগুলো নিয়মিত দিবেন, একটা পরীক্ষা বাদ দিবেন না। অনেকে বলে যে ভাইয়া আমার ডিউটি ছিল তাহলে আমি কি করব, আপনারা চেষ্টা করবেন যে ওই ফ্রি সময়ে পরীক্ষাগুলো দেওয়ার জন্য। অনেকে বলবে যে ভাইয়া আমার চেয়ে প্রিপারেশনটা ভালো ছিল না, তাহলে আমি প্রিপারেশনের জন্য কি করব? আপনি বলবেন যে প্রিপারেশনটা না নিতে পারলেও পরীক্ষা একটু অ্যাপিয়ার করেন, ঠিক আছে? তারপরে হচ্ছে কি যে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আমরা আপনাদের জন্য আর কি কি করবো, একটা বললাম যে এক্সট্রা টপিকের একটা সিলেবাস আমরা দিয়ে দিব, তাতে আপনাদের ওই এক্সট্রা টপিক গুলো নিয়ে আর টেনশন থাকলো না, ঠিক আছে? আর এরপরে লাস্ট আরেকটা জিনিস হচ্ছে কি যে আমরা হচ্ছে কি নিয়মিত এখন থেকে আমরা হচ্ছে কি যে এই মাসের 20 তারিখ থেকে আগামী মাসে 26 তারিখে তো আর পরীক্ষা নেওয়া সম্ভব না, আমরা হচ্ছে কি 25 তারিখ পর্যন্ত চেষ্টা করব আপনাদের নিয়মিত নিয়ম করে 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 ইম্পর্টেন্ট টপিকস এর উপর কোয়েশ্চেন রিলেটেড একটা করে করে কোয়েশ্চেন সাজেশন দেওয়ার জন্য। তাদের এটা আপনাদের সুবিধা হবে যে আপনারা ওই কোয়েশ্চেনটা সলভ করার মাধ্যমে আপনাদের এক ধরনের একটা ধারণা হবে। আপনারা আমাদের একটা বিসিএস গ্রুপে অলরেডি দেখছেন যে আমরা অনেকগুলো কোয়েশ্চেন নিয়মিত প্রায় একদিনের গ্যাপে নিয়মিত কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা নিচ্ছি। তারপরে হচ্ছে কি যে আমরা হচ্ছে কি যে আরেকটা কাজ করতেছি হচ্ছে কি যে ওখানে রিসেন্ট টপিকস এর উপর পরীক্ষা নিচ্ছি। আপনারা ওই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকে জিজ্ঞেস করছে ভাই জেনারেল পার্টটা কিভাবে করবো। জেনারেল পার্টের ব্যাপারে আমি আমার অংশটুকু বলি। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম, আপনার জায়গা হলে আমি গাণিতিক সমস্যা এবং মানসিক দক্ষতার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম। এটার মধ্যে আপনি গতবার 26টা কোয়েশ্চেন আসছিল, এবারও 20-22টা কোয়েশ্চেন আসবে, এবং এটার মধ্যে যদি আপনি 20টা কোয়েশ্চেনে 20 পান তাহলে আপনি মোটামুটি ধরেন যে আপনার পরীক্ষা আপনি অনেকটুকু কাভার হয়ে গেছে। দ্বিতীয় যেটা মধ্যে গুরুত্ব দিব আমার সবচেয়ে মনে হয়েছে যে সবচেয়ে সহজ এরপরে, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ গুলো কিন্তু হচ্ছে কি আপনি যদি 9-10 এর বই বা যে কোনো পরিচিত একটা বই পড়েন আপনি মোটামুটি এটা অ্যান্সার করতে পারবেন, কোয়েশ্চেনও অ্যান্সার করা যাবে। তারপর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক। বাংলাদেশ এবং আন্তর্জাতিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্স দিবেন হচ্ছে রিসেন্ট টপিকস গুলোর উপরে, রিসেন্ট ঘটনাগুলোর উপরে, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে কি আমার সবচেয়ে বিরক্তিকর যেটা আমার কাছে মনে হয়তো হয়তো আপনাদের কাছেও, সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার এবং হচ্ছে ইংলিশ অংশটুকু। কারণ এখানে দেখা যায় যে অনেক পড়েও কমন পড়ে না, আবার না পড়েও অনেক কমন পড়ে। তো আপনারা চেষ্টা করবেন যে একটা পড়ার জন্য, কিন্তু হচ্ছে কমন দেখা যাবে ওখান থেকে যতটুকু কমন পাবেন এটা সবাই কমন পড়ে যাবে, কিন্তু আপনি অনেক গুরুত্ব দিলেন কিন্তু দেখা যাবে লাস্টে ফলটা অনেক কম আসবে। তো আপনাদের সবাই চেষ্টা করবেন যে আগে গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ এবং হচ্ছে কি যে বাংলা ভাষা, তারপরে হচ্ছে কি যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, সবার লাস্টে হচ্ছে ইংলিশ অংশটুকু পড়ার জন্য। আর প্রতিদিন হচ্ছে কি যে এই জেনারেল পার্টটা প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। এটা যদি প্রতিদিন না পড়েন এটা ভালো করার সম্ভাবনা একটু কম, ঠিক আছে? আর হচ্ছে মেডিকেল পার্টটা তো আমরা সবাই নিজেরাই জানি যে মেডিকেল পার্টটা কতটুকু। আর সবকিছুর মধ্যে নিজের একটা ইনসাইট তৈরি করা, যে আমার মনে হচ্ছে যে এই অংশটুকু ইম্পর্টেন্ট। পড়ার সময় এই জিনিসটাও জরুরি যে আমি শুধু ভাইয়া এটা বলছে এটা পড়বো, সাথে নিজের কাছে মনে হচ্ছে যে এই অংশটুকু কিন্তু আসতে পারে পরীক্ষায়। এটা কিন্তু হচ্ছে কি যে আপনাকে এক ধাপ আরো আগায় নিবে। ওইভাবে পড়লে পড়ার আকর্ষণটাও কিন্তু একটু বাড়বে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে গুছায় পড়ার চেষ্টা করবেন। আপনি একটা পর একটা টপিক গুলো যদি গুছায় পড়েন আপনার মনে থাকবে বেশি, ঠিক আছে? তো এই জিনিসগুলা হচ্ছে কি যে আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের ক্লাস শুরুর সময় হয়ে গেছে। আর একটা ইম্পর্টেন্ট তথ্য বলি, আপনারা যারা এই ব্যাচে আছেন যে কোনো সমস্যা, আপনারা মনে অনেকে জানেন যে আমি হচ্ছে চেষ্টা করি সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়ার জন্য। তো আপনারা হচ্ছে যে কোনো সমস্যা, যে কোনো ক্লাস দেখতে পাচ্ছি না, ক্লাসের সমস্যা, এই সমস্যা, পরীক্ষার সমস্যা, যে কোনো সমস্যা আমাকে মেসেজ দিবেন। আমার সামনে পরীক্ষায় 17-18 তারিখ, 18 তারিখের পর থেকে কোনো মেসেজের অ্যান্সার দিতে আশা করি যে দেরি হবে না। আর অনেকেই জানেন এখানে আমি কেউ যা সমস্যা দেয় আমি সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করি। তো আপনারা যে কোনো সমস্যা, যে কোনো কিছু নিয়ে আপনারা হচ্ছে কি মানে চেষ্টা করবেন আমি সাথে সাথে এটার ব্যবস্থা করার জন্য। ভাই এফসিপিএস হলো না, মন ভালো না,
এখন আবার বিসিএস হবে কিনা জানি না। এইসব চিন্তা করলে সবার খবর আছে, আমার এই ব্যাচ থেকে যেন বেশিরভাগ স্টুডেন্ট চান্স পায়। তো এই চান্স পাওয়ার জন্য এইগুলা চিন্তাই করা যাবে না, মানে কে কখন কি খারাপ করছে, মানুষের সময় যে কখন ভালো আসে এটা কিন্তু কেউ বলতে পারে না। আজকে যদি আপনার বিসিএসটা হয়ে যায়, আপনার এফসিপিএস সামনে, এফসিপিএস দিনের পর দিন আসতে থাকবে। কিন্তু এই যে বিসিএস এ এতগুলো ডাক্তার নিবে, আপনি যদি এটাতে ভালো করতে পারেন, আপনার একটা বড় একটা পথ খুলে গেল, আপনি সামনে অনেক কিছু করতে পারবেন। আমি আপনাকে বলতেছি, কারণ আমাদের তো বিসিএস চাকরি 3 বছর হয়ে গেল। তো আপনারা আজকে থেকে উঠে পড়ে লাগেন যে আমি যেভাবেই হোক পরীক্ষায় ভালো করব, সবকিছু কালেক্ট করে সব ধরনের গ্রুপে জয়েন হয়ে যেভাবে ইনফরমেশন নেওয়া যায়, যে ধরনের কাজ করা যায় সবকিছু করবেন। আর আমরা সবাই আপনাদের সাথে আছি, আমি অন্তত সাথে আছি, যেহেতু আমি মেন্টর, আমি তো কোথাও যেতে পারবো না, আপনাদের সবার মেন্টর। তো আপনারা যে কোনো সমস্যায় আমার কাছে নক করবেন, শুধু একটু অপেক্ষা করেন যে আমার একটু পরীক্ষা, যেহেতু 17-18 তারিখ, এর মধ্যে হয়তো বা সবার অ্যান্সারটা এভাবে দিতে পারবো না, কিন্তু এর পরবর্তীতে আপনারা আমার থেকে সর্বোচ্চ হেল্প পাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের জন্য সাহায্য করার জন্য। সিনাপস থেকে জেনারেল পার্টে কি 1 মান্থে কভার করা যাবে? আচ্ছা, আমি একটু বলি যে হচ্ছে কি যে জেনারেল পার্টটা হচ্ছে কি যে আমরা চেষ্টা করব যে হচ্ছে কিছু ক্লাস হচ্ছে কি, এই কারণে আমরা সিলেবাসটা, আমরা পরীক্ষা রুটিন দিয়ে দিচ্ছি, ক্লাসের রুটিন দিয়ে দিচ্ছি, আমরা 15 তারিখের মধ্যে কভার করার চেষ্টা করব। এর 15 তারিখে কভার করতে হলে আসলে প্রতিটা ক্লাস আসলে এভাবে নেওয়া, সবগুলো নেওয়া সম্ভব না, কিছু ক্লাস রেকর্ডেড থাকবে। আপনারা ফ্রি সময়ে বসে বসে রেকর্ডেড ক্লাসগুলো দেখে ফেলবেন, বিশেষ করে ম্যাথ ক্লাসগুলো আপনার এত সুন্দর করে করা আছে যে আপনারা রেকর্ডেড ক্লাস দেখলেও বুঝতে পারবেন। তো এই ছাড়া হচ্ছে কি যে বাকি 15 দিন, যে বাকিটুকু 15 থেকে 26, ওইটার মধ্যে হচ্ছে আমাদের মডেল টেস্ট আছে, ঠিক আছে। আর এমনিতেও এই যে আমার পরীক্ষার পর থেকে আগামী পরীক্ষা 25 তারিখ পর্যন্ত, এই 1 মাসের মধ্যে আপনারা হচ্ছে 1 মাস 5 দিনের মধ্যে আপনারা নিয়মিত হারে অনেকগুলো কোয়েশ্চেন পাবেন, অর্থাৎ আপনারা যেন প্র্যাকটিস কোয়েশ্চেন করতে পারেন। আর হচ্ছে কি যে এইভাবে হচ্ছে কি একটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের জন্য দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনারা যে কোনো সমস্যায় মন খারাপ হইলেও আমাদেরকে মেসেজ দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদের ইন্সপায়ার করার জন্য। তাহলে আমরা হচ্ছে এখানে শেষ করি, যেহেতু ভাইয়া ক্লাসের আমার সময় একটা হয়ে গেছে। কোশ্চেন আছে। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি বলেন, আমি শুনতে পাচ্ছি। আমরা আমার সিনাপস বইটা ভাইয়া খুব ভালো লাগছে। এখন ওই যে এমসিকিউ 1000 ওটা সলভ কবে পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি যে আমাদের কাজ হয়ে গেছে। আমি প্রতিদিন আপনাদের জন্য প্রতিদিন সকালে ফোন দিই, আমি সকালে অফিসে বলি যে আচ্ছা ভাই এটার কাজ কতটুকু হয়েছে। ওনারা প্রতিদিন দেখা যায় যে এটা নিয়ে আমরা মানে এত গুরুত্ব দিই, আমাদের কাজ শেষ প্রায়, আপনারা খুব শীঘ্রই এটা পাবেন, আপনাদের এটা অনেক উপকার হবে। আপনারা হচ্ছে ওখানে কোয়েশ্চেন দেওয়া থাকবে, যে কোয়েশ্চেন থাকবে, আপনি অ্যান্সারটা মানে করে লাস্টের পেজে যে এটা অ্যান্সারটা মিলাতে পারবেন, তার মানে এটা আপনার একটা প্র্যাকটিস সেশনের মতো হয়ে গেল। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, ক্লাসগুলো বলেন। যে হবে পিডিএফ আগে দিয়ে দিবেন নাকি আগে কোনো শীট পাবো আমরা? এটা হচ্ছে পিডিএফ টা দেওয়া হবে আপু, এটাতে হচ্ছে জেনারেল পার্টে তো আসলে পিডিএফ ছাড়া আমাদের তো আর কিছু করার নাই, পিডিএফ টা দিব আমরা, ঠিক আছে। আমরা হচ্ছে কি যে ওইভাবে বই তো আমরা যেটা দেওয়ার আমাদের পক্ষ থেকে ওটা তো দেওয়া হয়ে গেছে, অথবা যারা পান নাই তারা পেয়ে যাবেন। তো শুধু হচ্ছে কি যে ওই জেনারেল পার্টের জন্য আমরা পিডিএফ দিব আপনাদের। আর ভাইয়া কোনো ভাইয়া হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া ভাইয়া মেডিকেলের জন্য কি কি দিবেন? মেডিকেলের জন্য সবার আগে হচ্ছে কি যে আমরা বইটা দিলাম, তারপর হচ্ছে 1000 কোশ্চেনের আপনার একটা এমসিকিউ আপনারা পিডিএফ আকারে পাবেন। আর যারা এটা সংগ্রহ করতে চান, আপনারা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন, যেহেতু হচ্ছে কি যে এটা আর হচ্ছে সংগ্রহ মানে হচ্ছে যেটা হার্ড কপি, ওটা চাইলে সংগ্রহ করতে পারবেন। আপনারা হচ্ছে কি যে আপনারা যে কোনো সময় এটা প্র্যাকটিস আকারে থাকবে, আপনারা কোশ্চেনটা অ্যান্সার করবেন, লাস্টে যে আপনারা হচ্ছে প্র্যাকটিস অ্যান্সারটা দেখে নিতে পারবেন। এই পদ্ধতিতে আমরা রাখছি। আর হচ্ছে আমরা অবশ্যই আমরা যেটা বললাম যে প্রতিদিন আপনাদের জন্য চেষ্টা করবো যে 20টা করে কোয়েশ্চেন রাখার জন্য, আপনারা ওইটাতে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করে আনসারটা সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিব, ঠিক ভাইয়া আছে। আমার তাহলে আর একটা অনেকগুলা, কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাদের হচ্ছে মেডিকেল ব্যাচ এবং এক্সাম সলভ ব্যাচ স্টুডেন্ট, তারপর ক্রাশ ব্যাচে কন্টিনিউ করতে চাচ্ছি যাতে আমার এটা রিভাইজ হয়ে যায়। এখন ভাইয়া মানে আমরা কি কোনো ডিসকাউন্ট পাবো যারা এরকম আগে স্টুডেন্ট ছিল? আচ্ছা ঠিক আছে, এটার জন্য হচ্ছে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন পার্সোনালি, ঠিক আছে, আমি হচ্ছে এটা আচ্ছা করে বলে ভাইয়া, দেবো না। প্রিভিয়াস বিসিএস এর রিটেন গুলোর কোশ্চেন গুলো কিভাবে পেতে পারি? আচ্ছা, এটা তো মানে আমার কাছেই আছে সবকিছু। আচ্ছা, আমি হচ্ছে গ্রুপে এটা আপলোড করে দিব না, ঠিক আছে। থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া নতুন করে ওই যে লাস্ট বইটা যেটা পেলাম সিনাপসের বইটা ভালো বইটা, কিন্তু আমরা যারা আগে পড়েছি রেসিডেন্সি বা পার্ট ওয়ানের জন্য, তো এখন ওগুলোই রিভাইজ দিব নাকি নতুন করে আবার বই পড়বো? আচ্ছা, আমি একটু বলি, আমি হচ্ছে কি যে আপনি যদি একটু খেয়াল করেন যে ওই জিনিসগুলা পুরোটুকু দেখতে পারলে পুরোটুকু খুবই লাগবে ভালো। না,
লাগবে হ্যাঁ না আপনার কিন্তু যতটুকু টাইম ইম্পর্টেন্ট আমার মনে হয় আপনি যদি আগের বইটাতে কনফিডেন্টলি পড়ে থাকেন আগের অংশটুকু, আমার সাজেশন হচ্ছে কি যে দুইটা বই পাশাপাশি রেখে আগের অংশটুকু পড়া, এটা আমার সাজেশন। মানে আপনি এফসিপিএস এর জন্য না যেটা ভাইয়া পড়ছেন এই বইটা FCPS এর অনেক ভালো। ভাইয়া আমি তো সিনাপসের বইটা পাইনি, আজকে অ্যাডমিশন নিছি এখানে ক্রাশ ব্যাচে। আচ্ছা ওই হচ্ছে আমাদের গুগল ফর্মটা ফিল আপ করতে হবে, গুগল ফর্মটা ফিল আপ করলে আপনাদের আমাদের বই আশা করি যে কালকের মধ্যে চলে আসবে, আপনারা একদিনের মধ্যেই পৌঁছে যাবে আপনাদের কাছে। তারপরে যদি কেউ না পান আমাকে জানাবেন, ভাইয়া ঠিক আছে? আমি ভাইয়া জানতে চাচ্ছি আজ থেকে শুরু করে মানে 25 তারিখ হ্যাঁ পর্যন্ত আমি শুধু একটা মেডিকেল সায়েন্সের বই পড়বো, সেটা কি সিনাপসের এটা? হ্যাঁ হ্যাঁ এটা এটা তো অবশ্যই আপনি সিনাপসে এটা পড়বেন। আর আমরা যেটা এক্সট্রা টপিক গুলো দিয়ে দিব, আপনি যেহেতু হচ্ছে আশা করি যে মানে কোনো না কোনো বই আপনার হেল্পিং বই আপনার কাছে থাকবে, এক্সট্রা টপিক কোনোটা যদি আপনার কাছে সিনাপসের বইতে না থাকে, সেক্ষেত্রে আমাদের সিনাপসে কিন্তু অনেকগুলো এক্সট্রা টপিক দেওয়া আছে অনেকগুলা। তো এক্সট্রা টপিক গুলো থেকেও হচ্ছে কি যে আপনি যদি কোনোটা না পান, সেক্ষেত্রে শুধুমাত্র অন্য বইয়ের হচ্ছে কি যেমন গাইড বই বা মেইন বই যেখান থেকে পান ওখান থেকে একটু হেল্প নেবেন, শুধু এতটুকুই, ঠিক আছে? ভাইয়া আর ক্রাশ ওই যে যেটা ব্যাচে বললেন কি যে এফসিপিএস বা ক্রাশ ব্যাচে ডেইলি যে ক্লাস শিডিউল এটার উপরে কি পরের দিন এক্সাম থাকবে বা হ্যাঁ এরকম পরের কিছু? দিন এক্সাম হবে, আর যে ভাইয়া বইটার শিডিউল জন্য তার পরের দিন এক্সাম, আপনাদের এক্সাম অনেক গুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে পরেও অংশ নিতে পারবেন, ক্লাসগুলো রেকর্ডেড করা থাকবে, আপনারা চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবেন। যে ক্লাস শিডিউলটা কি পাবো আজকে? হ্যাঁ হ্যাঁ আপনাদের ক্লাস শিডিউলটা আমার কাছে চলে আসছে, আপনাদের কিছুক্ষণ পর আপনাদের গ্রুপে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? ভাইয়া আর 3 মাস কোয়েশ্চেন চেষ্টা আগে করবো যে আজকের ব্যাচটা মধ্যে শুরু গ্রুপে আপলোড করে হয়েছিল, দেওয়ার জন্য। ভাই 3 মাস আগে যে ব্যাচটা শুরু হয়েছিল ওরা কি শেষ করে ফেলেছে বা এরকম কিছু, মানে আমরা কি কভার আপ করতে পারবো কিনা ভাইয়া? ওদের হচ্ছে ওরা একটু আগে আছে আমাদের চেয়ে, কারণ হচ্ছে কি আপনাদের চেয়ে, কারণ হচ্ছে ওদের যেহেতু অনেকদিন ধরে চলতেছে, ওরা মোটামুটি শেষের দিকে বলা যায়। আর ওদের ক্লাসগুলো তো অনেক গ্যাপে গ্যাপে হয়েছে, ওনারা একটু সময় বেশি পাইছে আর কি। এগুলো নিয়ে আসলে চিন্তা করার কারণ নাই আমার মতে, কি আপনারা অনেকেই আছেন আগে পড়ছেন বা কিছু, সবকিছু বাদ এখন নিজেরা মনে করেন যে আমি এখানে আমার সর্বোচ্চটুকু দিব, যা হয় হবে, ঠিক আছে? ভাইয়া আপনার যদি টপিকস আর গুলো কোনো কি সিনাপসের বই থেকেই পড়বো, মানে প্রতিদিন যে টপিকসটা পড়া দেওয়া হবে মেডিকেল সায়েন্স? আমার মতে পড়লে সুবিধা না, আমাদের বইটা কিন্তু অনেক কনসাইজ, আমি অন্য জি ভাই। সবগুলো বই দেখছি, সবগুলো বইতে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি ইলাবোরেটেড, এটা পড়লে পরীক্ষা এই কয়েকদিনের প্রিপারেশন শেষ করা যাবে না। হ্যাঁ বইটা আর সেই অনেক তুলনায় আমাদের সুন্দর, বইটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। কনসাইজ। যেমন আমি বইটা আমার পার্টনার পরীক্ষার পরে আপনি যদি বইটা পড়েন থেকে আপনি স্টার্ট কম করি, সময় বেশি প্রিপারেশন নিতে পারবেন। জি হ্যাঁ ভাইয়া। বইটা দেখে মনটা আমার ভালো হয়ে গেছে। মানে হ্যাঁ আপু আমি শুনতে পাচ্ছি। ক্লাস করার পরে যে দাগানো হয় শীটে, এই বই পড়লে আর ওভাবে দাগাইতেও হবে না। এটার জন্য আসলে অনেক কষ্ট করছে আমরা সব মেন্টররা মিলে। তো আপনাদের হচ্ছে কি যে মনে হয় ক্লাসের সময় হয়ে গেছে, তারপরেও যদি আমি সবসময় বলি আমার পরীক্ষাটা 18 তারিখে শেষ, আপনারা যে কোনো সমস্যা আমাকে মেসেজ দিবেন, আমি সাথে সাথে চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। কেউ ডিসার্টেড হবেন না, আমি জি আপনাদের ভাই। সাথে আছি সবার সাথে, ঠিক আছে? আচ্ছা তাহলে নাভিদ আমরা হচ্ছে কি যে এটা শেষ করি। আহ হ্যাঁ নাভিদ কে আসো আমাদের সাথে? হ্যাঁ আসি ভাই, আসি, আমি শুনছিলাম পুরোটা কনভারসেশনে, আমি শুনছিলাম, আসলে অনেক ভালো লাগছিল। সো ইকবাল হোসেন ভাইয়াকে হ্যালো অনেক বেশি ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ নাভিদ ভাইয়া যদি আপনি, থাকো তাহলে আমরা হচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ শেষ করি যদি। আচ্ছা হ্যাঁ ভাইয়া আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা, যারা আছেন আমার সাথে? হ্যাঁ জি ভাইয়া শুনতে শুনতে হ্যাঁ পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা সো ইকবাল হোসেন ভাইয়া মনে হয় কোনো একটা নেটের সমস্যা হচ্ছে, ভাইয়া ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নেই, সো আমি ভাইয়ের কথা শুনতে হ্যাঁ পাচ্ছিলাম। নাভিদ হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, ভাইয়া আমি আপনার কথা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে বিদায় নিই, তাহলে তুমি হচ্ছে কন্টিনিউ করো, ঠিক হ্যাঁ জি ভাই, এই আছে? তো আমাদের শেষ হয়ে যাবে সেশন, আর একটা সেশনই বাকি আছে আর একজন মেন্টরের। তো আমি যেটা বলছিলাম, আমি ইকবাল হোসেন ভাইয়ের কথা শুনছিলাম, ভাইয়া অ্যাজ এ কোঅর্ডিনেটর আপনাদের সাথে যুক্ত আছেন, এবং সবচেয়ে ভালো লাগলো যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া অ্যাজ এ ফ্যামিলি মেম্বার যেভাবে আসলে গাইড দেয়, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। যেমন একজন জিজ্ঞেস করলেন ভাইয়া আমি অনেক স্টাডি ব্রেক হয়েছে বা আমার এফসিবিএস এর চান্স হয়নি, আমি অনেক ডিপ্রেস, ভাইয়া যেমন নিজের থেকে নিজের মনে করে নিজের আমি আমার ছোট ভাইকে যেভাবে আমি বলতাম যে না এইভাবে চিন্তা করাই যাবে না, আপনাদের আরো সামনে এগিয়ে যেতে হবে, এই যে ফ্যামিলি বন্ডিং, দিস ইজ স্পেশাল ফর সিনাপস। এন্ড অনেকেই বলতেছিলেন আমাদের বইয়ের কথা, সত্যি কথা বলতে আমার নিজেরও বইটা অনেক বেশি ভালো লেগেছে, বইটা খুবই সুন্দরভাবে কনসাইজ ভাবে করা হয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা একজন জিজ্ঞেস করছিলেন, সেটা হচ্ছে যে যারা রেসিডেন্সি প্রিপারেশন নিয়েছেন তারা আসলে বইটা পড়বেন কিনা বা আগের জিনিসই পড়বেন কিনা। আমার কাছে মনে হয় যে ভাইয়া যেটা বললেন ওইটাই, যে পাশাপাশি রেখে, যেহেতু আমাদের আগে যেখান থেকে আমরা পড়েছি সেখান থেকে পড়লে মনে থাকে বেশি, পাশাপাশি রেখে যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য সহজ হবে।
সো দিস ইজ ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ এবং ইনশাআল্লাহ ভালো হবে, সবারই ভালো একটা আউটকাম আসবে। আবারও রিকোয়েস্ট করব যারা আমাদের সাথে জুমে যুক্ত আছেন সবাই একটু মিউট করে ফেলবেন। তো আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি। একটা কোশ্চেন আছে, বই কিভাবে পাবো? আচ্ছা, বইয়ের ব্যাপারে যে গুগল ফর্মে আপনাদের ফিল আপ করতে হবে এবং উইদিন শর্ট টাইম আমরা যে যতগুলো অর্ডার দিয়েছিলাম আমাদের মোটামুটি সবার কাছে পৌঁছে গিয়েছে। আবার কালকের মধ্যে নতুন চলে আসবে উইদিন শর্ট ভাইয়া টাইম, আমি একদিনের একটা মধ্যে। কথা শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ জি বলেন আপু। ভাইয়া প্যাথোলজি ক্লাসগুলো কি নোমান স্যার নিবে? না, এটা অনেকগুলা ভাগ করা থাকে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মেন্টররা নেন আর কি। সবগুলা ক্লাস একজন মেন্টর ইউজুয়ালি নেন না। ফিজিওলজি ক্লাসগুলো কি নোমান স্যার নিবে? ফিজিওলজি ক্লাস ওই যে ইকবাল ভাই নিবেন, আমিও নেই, তারপর হচ্ছে আমাদের আরো মেন্টর আছেন, ভাইয়া নিবেন, অবভিয়াসলি ভাইয়াও ক্লাস নিবেন, কিন্তু সবগুলা ক্লাস কোনো মেন্টরই নেয় না, সবাইকে ভাগ করে দেওয়া হয়। না না, আমি নোমান স্যারের ক্লাস করতে চাচ্ছি, মানে এত সুন্দর করে গুছায় পড়ায়। আচ্ছা আচ্ছা, জি জি, উনি অবভিয়াসলি ভাইয়া তো আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকগুলা ক্লাস নিবেন, কিন্তু যেটা আপনি বলছেন যে সবগুলা ক্লাস নিবেন কিনা, সবগুলা ক্লাস হয়তো উনি নাও নিতে পারেন, এটাই বলছে আর কি। সবগুলা ক্লাস আসলে ডিফারেন্ট যারা মেন্টররা আমরা ভাগ করা থাকে। এক্সাম ব্যাচে ভর্তি আছি, আমরা ক্লাস ব্যাচে কন্টিনিউ করতে চাই, তো আমাদের কি রেকর্ডেড ভিডিওগুলো দিবেন নাকি নতুন ক্লাস হবে? আচ্ছা, এটা আপনাদের কোঅর্ডিনেটর ভাইয়া ভালো বলতে পারবেন। আমি আসলে বেসিক্যালি রেসিডেন্সি নিয়ে বেশি কোঅর্ডিনেট করি, সো এইটা নিয়ে আমি কমেন্ট, মানে আমি একদম এক্সাক্ট জানি না, তবে মনে হয় কিছু রেকর্ডেড কিছু ইয়ে থাকতে পারে, এটাই বলছে। আমি আসলে এক্সাক্ট জানি না, তবে এটা ইকবাল ভাইয়া সবচেয়ে ভালো অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, সো একটা কোশ্চেন আছে, একজন আমাকে কোশ্চেন করলেন যে ভাই আমি কি 40 সেকেন্ড দিব কি? আসলে আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু আমি এখনো কিছুই পড়িনি, বিকজ আমার আসলে বিসিএস এ অত বেশি আই এম নট ইন্টারেস্টেড, বাট পরীক্ষা দিব, অবশ্যই পরীক্ষা দিব, পরীক্ষার হলে দেখা হবে ইনশাআল্লাহ। আপনি যদি মেন্টর হয়ে কথা বলেন আমরা তো ডিমোটিভেটেড। না না না, ডিমোটিভেটেড জন্য না, আসলে সবার প্রায়োরিটিজ আলাদা থাকে। আমার আসলে কখনোই বিসিএস টা প্রায়োরিটি লিস্টে ছিল না। আমার টার্গেট হচ্ছে টু বিকাম আ ভেরি ইয়াং কনসালটেন্ট, এটাই হচ্ছে আমার টার্গেট। এবং বিসিএস যদি আমি করি, আই থিংক খুব দরকার, এটা করলে লাইফ ক্যারিয়ার আরো স্মুথ হবে, হ্যান ত্যান। না না না, এটা তো অবভিয়াসলি এক একজনের টার্গেট এক এক রকম থাকে, ঠিক আছে? এক একজনের টার্গেট এক এক রকম থাকে। সো ডেফিনেটলি যার জন্য প্রয়োজন উনি অবশ্যই বিসিএস করবেন। আমি তো ফার্স্টে বলি যে এটা আসলে দুইটা ভাগে ভাগ হয়ে যায় আমাদের প্রথমেই, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কাদের ভালো, যাদের বিসিএস দরকার আছে কিনা, এই কয়েকটা কন্ডিশন চিন্তা করে আসলে আগানো উচিত। কারণ ওই দিকে গেলে দেখা যাচ্ছে 2টা বছর একটা গ্যাপ হয়ে যায় রেগুলার পড়ালেখা থেকে। সো আমার প্রায়োরিটি লিস্টে এটা পিছিয়ে আছে, তবে ডেফিনেটলি বাংলাদেশের পার্সপেক্টিভে বিসিএস এর কোনো বিকল্প নেই, এটাই আর কি বলতে যাচ্ছি। সো আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের যে আমাদের প্রিপারেশন কোর্সটা ছিল, কমপ্লিট প্রিপারেশন কোর্সে আমাদের লাস্ট যিনি আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের আরেকজন ফেভারিট মেন্টর ডক্টর এনায়েতুল্লাহ নাজিম ভাইয়া। ভাইয়া এমবিবিএস করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এবং বিসিএস হেলথ, এমএস অর্থোপেডিক্স, রেসিডেন্ট নিটর। সো নাজিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? নাজিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, নাজিম ভাই আমিও শুনতে পাচ্ছি আপনাকে, সো আই থিংক ইউ ক্যান কন্টিনিউ। আচ্ছা ভাই, আপনার স্লাইড শেয়ার আমি ইয়ে করে দিচ্ছি, আপনাকে কো-হোস্ট বানিয়ে দিচ্ছি, অসুবিধা। ভাইয়া কোন নামে আছেন, জয়েন করেছেন মিটিং এ? লাইভ ক্লাস। লাইভ ক্লাস, আচ্ছা আমি করে দিচ্ছি। হ্যাঁ ভাই, এবার ট্রাই করে দেখেন শেয়ার হচ্ছে কিনা। নাজিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা ঠিক আছে, স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। ঠিক আছে ভাই, আমরাও শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করতে পারেন, স্লাইডও দেখা যাচ্ছে।
আচ্ছা, আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে যারা পার্টিসিপেট করেছে সবাইকে সিনাস ফ্যামিলির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সেটা অনেক লম্বা একটা সেশন হয়ে গেছে, আমি একেবারে শেষ পর্যায়ে, আমি বেশি কথা বলবো না। অলরেডি গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের আগে প্রিভিয়াস মেন্টররা ওনারা বলে ফেলেছেন। অ্যাকচুয়ালি দিক নির্দেশনামূলক কথা আর খুব বেশি নেই। আমি অ্যানাটমি নিয়ে একটু খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি শেষ করব। আশা করি আপনাদের জন্য উপকারে আসবে। আমার পরিচয় অলরেডি দেওয়া হয়েছে, আমি নাজিম, মিরপুরে সফটওয়্যার সিস্টেম কেজিএতে আছি। তো এখানে আমরা আজকে আপনাদের কনভারসেশন আমরা যেটা জানতে পারলাম, কয়েকটা গ্রুপের এখানে ডক্টররা আছেন। কেউ কেউ একেবারে নতুন শুরু করছেন, কেউ বলেছেন যে আমি পড়াশোনা থেকে ডিসকন্টিনিউ ছিলাম প্রেগন্যান্সি রিলেটেড কারণে বা অন্য বিভিন্ন কারণে নতুন করে শুরু করতে চাচ্ছেন। আবার কেউ এমনও আছেন যারা অলরেডি কোনো রেসিডেন্সি কোর্সে অথবা পার্ট 1 করেছেন, এরকমও আছেন। আবার এমন আছেন যে কেউ নতুন করে পড়া শুরু করতে যাচ্ছেন, আবার কেউ আছেন যে অলরেডি অনেকদিন ধরে তারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা একটা ভালো পর্যায়ে তারা চলে গিয়েছেন। এরকম বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিরা এখানে আছেন। তার সবাইকে নিয়েই এই ব্যাচটি আমাদের ক্র্যাশ ব্যাচ। আসলে সবার জন্য একই ধরনের গাইডলাইন দেওয়াটা একটু টাফ, কারণ যারা অলরেডি ভালো পড়াশোনা করেছেন ইতিমধ্যেই তাদের জন্য এখন শুধু রিভিশনের সময় এবং পড়াটা গুছিয়ে নেওয়ার সময়। আর যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুবই শর্ট টাইমে কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় সেটা চিন্তা করতে হবে। তো যারা অলরেডি ভালো পড়াশোনা করেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি খুব বেশি কথা নেই, তারা তো একটা ভালো পর্যায়ে আছেন। আপনারা আশা করি আপনাদের জন্য শুভকামনা, আপনারা আরো ভালো করবেন। যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন বেসিক্যালি, বা যারা এখনো অ্যানাটমি পড়েননি বা কম সময় পাবেন অ্যানাটমি পড়ার জন্য, তাদের জন্য মূলত আমার কথা। কিভাবে পড়বেন বা কি পড়বেন, তো এর জন্য প্রথমেই ভাইয়েরা যে কথাটা বলেছেন যে সিলেবাসটা অবশ্যই দেখতে হবে। সিলেবাসকে প্রায়োরিটি দিতে হবে। সিলেবাসের যে টপিকগুলো আছে অবশ্যই সেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, যদিও সিলেবাসের বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে। যেমন এটা হচ্ছে 42nd বিসিএস এর জন্য সিলেবাস আমি দেখাচ্ছি। এটা 39 এরও মোটামুটি একই রকম সিলেবাস ছিল, কিন্তু আমরা দেখেছি যে সিলেবাসে যেটা দেওয়া ছিল এর বাইরেও কোনো ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন এসেছিল। তো এরকম আসতে পারে, তবে অবশ্যই সিলেবাসে যেগুলো উল্লেখ করা আছে সেটাই সবার আগে দেখতে হবে। এর বাইরে যদি আপনি সময় পান, সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য টপিক দেখতে পারেন, এছাড়া দরকার নেই। আমরা যদি 39 বিসিএস এর কোশ্চেনটাকে অ্যানালাইসিস করি, অ্যানাটমির কোশ্চেন, অ্যানাটমির কোশ্চেনের মধ্যে আমরা দেখব যে এখানে জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি এবং সেল বায়োলজি, এখান থেকেই কোশ্চেন ছিল 12টা। টোটাল 25 কোশ্চেন্স এর মধ্যে সেল বায়োলজি, জেনারেল অ্যানাটমি এবং হিস্টোলজি, এখান থেকে 12টা কোশ্চেন, মানে নিয়ার অ্যাবাউট 50% কোশ্চেন ছিল হচ্ছে হিস্টোলজি এবং সেল বায়োলজি থেকে। এরপরে জেনারেল এবং সিস্টেমিক এমব্রায়োলজি, অনেক বড় একটি বড় একটি টপিক, কিন্তু এখান থেকে কোশ্চেন ছিল মাত্র একটি। থোরাক্স থেকে, যদিও থোরাক্স সিলেবাস এভাবে উল্লেখ করা নেই, আপনারা হয়তো সিলেবাসটা খেয়াল করেছেন। সিলেবাসে কিন্তু বলা হয়েছে অ্যানাটমি অফ সেলস, সেল ডিভিশন, এলিমেন্টারি জেনেটিক্স, টিস্যুস অফ দি বডিজ, এরপর নার্ভাস সিস্টেম, সেন্স অর্গান, ডার্মাটোমি, স্কিন, সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আছে হার্ট, আর্টারিজ, ভেইনস, রেসপিরেটরি সিস্টেম। এই যে সার্কুলেটরি সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম, এটাকে আমরা থোরাক্স হিসেবে ধরে নিচ্ছি। তো এই দুইটা চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে মাত্র একটি, সেটা শুধু লাংস থেকে, তাও একেবারে খুবই সুপারফিশিয়াল একটি কোশ্চেন। তার মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কোনো কোশ্চেন আসেনি। ডাইজেস্টিভ সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা দেখি বেশ কিছু কোশ্চেন এসেছে। অ্যাবডোমিনাল জেনিটালস, এখান থেকে কোশ্চেন এসেছে 7টি। তার মানে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিলেবাস বা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাবডোমিন এবং ইউরোজেনিটাল সিস্টেম। এবং এক্সট্রিমিটিস, সুপিরিয়র এবং ইনফেরিয়র এক্সট্রিমিটিস থেকে কোশ্চেন এসেছে মাত্র 2টি, আর হেড এন্ড নেক বা নিউরো অ্যানাটমি থেকে এসেছে মাত্র 2টি কোশ্চেন। এই হচ্ছে 39 বিসিএস এর কোশ্চেনের ডিস্ট্রিবিউশন। এখন আপনি যদি নতুন করে পড়াশোনা শুরু করতে চান বা আপনার প্রিপারেশন, আমি ধরে নিচ্ছি এখনো ভালো পর্যায়ে নেই, তাহলে আপনি কি করবেন? অবশ্যই যেই টপিক থেকে বা যেই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসেছে সেটা আপনাকে বেশি পড়তে হবে, কারণ এটা অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। আর যেগুলো থেকে কম এসেছে স্বাভাবিকভাবে সেগুলো কম পড়তে হবে। যদিও বিসিএস এ ভালো করতে হলে আপনাকে যেগুলো দেখা যাচ্ছে যে অন্য কেউ পারছে না, সেটা যদি আপনি পারেন তাহলে আপনার মার্কসটা ভালো থাকবে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, পরবর্তীতে আপনি লিড নিতে পারবেন। তো আর যারা একবার শুরু করছেন তারা লিড না নিতে পারলে মোটামুটি মিড লেভেলে থাকতে হলে আপনাকে মেইন ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে। এখন যে কোশ্চেনের প্যাটার্নটা যদি আমরা দেখি, যে আমরা কোশ্চেন ডিস্ট্রিবিউশন দেখলাম, কোশ্চেনের প্যাটার্নটা যদি আমরা একটু দেখি, আমি ডিটেইলসে বলবো না, একটু দেখি। প্রথম কোশ্চেনটা ছিল সিম্পল রেসপন্সিবিলিটি ইজ ফাউন্ড ইন।
সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের ডিস্ট্রিবিউশন, এইরকম কোশ্চেন এপিথেলিয়াল সেল বা লাইনিং এপিথেলিয়ামের ডিস্ট্রিবিউশন, এরকম কোশ্চেন ছিল 3টা। কারণ 25 কোশ্চেনসে এই টাইপের কোশ্চেন ছিল 3টা। এরপরে কোশ্চেন আপনারা দেখেন যে ইন হুইচ রিজিয়ন ডিপ ফাসা ইজ অ্যাবসেন্ট। এরপরে ডিএনএ ইজ ফাউন্ড ইন, মানে এটা কোন লেভেলের কোশ্চেন, এটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি যারা এমবিবিএস কমপ্লিট করেছেন তাদের লেভেলের কোশ্চেন এটি নয়, এটি এইচএসসি লেভেলের কোশ্চেন। এরপরে অল আর ফাংশনস অফ এপিথেলিয়াল টিস্যু এক্সেপ্ট, এটা এমবিবিএস ফার্স্ট ইয়ার লেভেলের কোশ্চেন। এভাবে which are of the following structures pass through the aortic opening of the diaphragm, এটা যদি আপনি মোটামুটি এটি অ্যানাটমি একটি খুবই কমন একটি টপিক, ডায়াফ্রাম এবং ডায়াফ্রাম ওপেনিংস গুলো, এটা যদি আপনি পড়েন তাহলে এটা আপনার জন্য খুবই ইজি। মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান ইনক্লুডস, এটি মানে কতটা ইজি কোশ্চেন এটা আপনি মানে ভাবতেই পারছেন। তো আমি যেটা এই যে এর পরের 8 নম্বর কোশ্চেনটা দেখেন যে মিওসিস প্রোডিউসেস, হ্যাঁ কিরকম কোশ্চেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোশ্চেনের প্যাটার্নটা একটু বুঝতে হবে। খুবই ইজি, খুবই সুপারফিশিয়াল কিছু কোশ্চেন আসছিল 39 বিসিএস এ। 42nd বিসিএস এ যদি একই রকম থাকে তাহলে আশা করা যায় যে মোটামুটি এরকম কোশ্চেনই হবে। আর যদি খুব কঠিনও কিছু করে তাহলে আর কতই কঠিন করবে, এর চেয়ে খুব বেশি কঠিন করতে পারবে না। তার মানে মোটামুটি সুপারফিশিয়াল টপিক গুলো যদি আপনি ভালোভাবে পড়াশোনা করেন তাহলে আশা করা যায় যে আপনি ভালো করা পসিবল। অ্যাকচুয়ালি এই কম সময়ের মধ্যে খুব ডিপে আমি যেতে ডিসকারেজ করবো, এটা ঠিক হবে না। যেহেতু আপনি যদি যারা এখন নতুন করে পড়াশোনা শুরু করছেন তারা যদি অ্যানাটমি পড়তে যান, অ্যানাটমির জন্য অ্যাকচুয়ালি আপনি 5-6 দিনের বেশি সময় দিতে পারবেন না। তো 5-6 দিন সময়ের মধ্যে অ্যানাটমিটা ডিপে পড়ার সম্ভাবনা দরকারও নেই। এই কারণে আমি রিকোয়েস্ট করবো যেটা সেটা হচ্ছে সুপারফিশিয়ালি আপনি পড়বেন, কিন্তু ইম্পর্টেন্ট টপিক দেখে দেখে, কোন টপিক গুলো ইম্পর্টেন্ট সেটা দেখে দেখে পড়তে হবে। এখন এটা কি ইম্পর্টেন্ট কিভাবে বুঝবেন? ইম্পর্টেন্ট কয়েকভাবে বোঝা যায়। একটি হচ্ছে যে আপনি এই পর্যন্ত পড়াশোনা করে এসেছেন, এমবিবিএস ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এই পর্যন্ত আপনি পড়াশোনা করে এসেছেন, অনেকে পার্ট 1 এর জন্য পড়েছেন, অনেকে রেসিডেন্সির জন্য পড়েছেন। আপনি নিশ্চয়ই আপনি বোঝেন যে আপনি একটা টপিক দেখলে আপনার মনে হয় যে এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা আপনার একটা আইডিয়া তৈরি হয়ে যাওয়ার কথা, এটা একটি ব্যাপার। 2 নম্বর হচ্ছে আপনি সিনাপসের যে বইটি দেয়া হয়েছে বা দেয়া হবে আপনাদেরকে, সেটার মধ্যে মার্ক করা আছে কোনটি ইম্পর্টেন্ট টপিক, সেটা মার্ক করা আছে, আপনি সেই টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে আপনি যখন ক্লাসগুলো করবেন সেই ক্লাসে আমাদের অনারেবল মেন্টর যারা থাকবেন ওনারা বলে দিবেন যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই 3 ভাবে আপনি বুঝতে পারবেন যে কোন টপিকগুলো আপনার বেশি পড়া উচিত। অবশ্যই ফার্স্ট আপনি সেই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলবেন, এরপরে যদি আপনি সময় করতে পারেন তাহলে এর বিয়ন্ডে আপনি যাবেন, ডিপার যে চ্যাপ্টারগুলো সেগুলোতে আপনি পড়াশোনা করবেন। কিন্তু এর আগ পর্যন্ত আপনি শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো, সুপারফিশিয়াল যে টপিকগুলো সেই টপিকগুলো আপনি পড়লে আশা করা যায় যে আপনি ভালো কভার করতে পারবেন। তো এখন আসলে আমি ইম্পর্টেন্ট কিছু টপিকে একটু ধারণা দিই। যেমন আমরা যদি সেল বায়োলজির কথা বলি, সেল বায়োলজি থেকে আপনাকে সেল মেমব্রেন, এরপরে আপনার অর্গানেলিস গুলো, মেমব্রেন বা নন মেমব্রেন বা অর্গানেলিস গুলো, এই অর্গানেলিস গুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া, লাইসোসোমস, গোলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বোথ রাফ এন্ড স্মুথ, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে পড়তেই হবে। এরপরে আসবে আপনার নিউক্লিয়াস, এরপরে আসবে সেল ডিভিশন। এই সেল ডিভিশনের মধ্যে আপনার মাইটোসিস, মিওসিস দুটোই পড়তে হবে। মিওসিস থেকে একটা কোশ্চেন আপনারা দেখেছেন 13 বিসিএস এ এসেছে, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এরপরে টিস্যুস অফ দি বডি, এই টিস্যুস এর মধ্যে আপনার 4 টাইপস অফ টিস্যুস, এর ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়তে হবে। ইপিথেলিয়াল টিস্যু মোস্ট ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। আপনাকে ইপিথেলিয়াল লাইনিং গুলো বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, ট্রানজিশনাল এপিথেলিয়াম, স্কোমাস এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, এরপর সিডোস্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, এই এপিথেলিয়াম গুলোর ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় আছে এটা আপনাকে পড়তে হবে। এরপরে গ্ল্যান্ডস গুলোর ক্লাসিফিকেশন এবং গ্ল্যান্ডস গুলোর কোনটি মেরোক্রাইন, কোনটি হলোক্রাইন, কোনটি অ্যাপোক্রাইন, এভাবে কোনটি ইউনিসেলুলার, কোনটি মাল্টিসেলুলার, কোনটি ব্রাঞ্চ, কোনটি নন ব্রাঞ্চ, এই টাইপ করে আপনার গ্ল্যান্ডস গুলো পড়ে ফেলতে হবে। এরপরে কানেক্টিভ টিস্যুস থেকে আমরা সেলস গুলো এবং কানেক্টিভ টিস্যুস এর মধ্যে স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু যেগুলো বোনস এবং কার্টিলেজ, বোনস এর টাইপস গুলো এবং জয়েন্টস, ডিফারেন্ট জয়েন্টস ডিস্ট্রিবিউশন ইন দ্য বডি, বডি কোনটি কোন টাইপের জয়েন্ট, এটা পড়তে হবে। খুবই কঠিন যেগুলো, খুবই মানে ডিপে যেগুলো সেগুলো দরকার নেই, কিন্তু সুপারফিশিয়ালি বড় বড় জয়েন্ট গুলো, সিগনিফিকেন্ট জয়েন্ট গুলো আপনাকে পড়ে ফেলতে হবে, কোনটি কোন টাইপের জয়েন্ট। কার্টিলেজ গুলো 3 টাইপস অফ কার্টিলেজ এর মধ্যে ডিফারেন্স এবং ডিস্ট্রিবিউশন। ইলাস্টিক কার্টিলেজের থেকে কোশ্চেন এসেছে কতবার, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য, অবশ্যই করে ফেলতে হবে। এরপরে মাসকুলার টিস্যুস এর মধ্যে ডিফারেন্স গুলো, 3 টাইপস অফ
কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল এবং স্কেলেটাল মাসল, এর ডিফারেন্স গুলো, ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স গুলো এটা অবশ্যই আপনাকে পড়তে হবে। এরপর নার্ভাস টিস্যু বেসিক, এটার যে কম্পোজিশন, এর সেলস গুলো, এগুলো নিয়ে বেসিক্স কিছু পড়তে হবে। এরপর স্কিন এবং এর অ্যাপেন্ডেজেস, স্কিন এন্ড ইটস অ্যাপেন্ডেজেস খুবই ইম্পর্টেন্ট। স্কিনের লেয়ার গুলো, এর কি কি অ্যাপেন্ডেজ আছে, কি কি স্কিনের গ্ল্যান্ডস আছে, এগুলো পড়ে ফেলতে হবে, এটা ইম্পর্টেন্ট। হিস্টোলজি থেকে এগুলো এই কয়টি টপিক যেগুলো আমি বললাম, এগুলো পড়লে মানে অ্যাট লিস্ট আপনি 5 থেকে 7টি কোশ্চেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি পরীক্ষায় কমন পাবেন। এরপরে আমরা যদি থোরাক্স থেকে বলি, থোরাক্স থেকে অ্যাকচুয়ালি খুব বেশি থোরাসিক কেস বা একটু কিছু করার দরকার নেই। আপনি এখান থেকে হার্ট, এই দুটো একটু মোটামুটি পড়লে চলবে। হার্টের মধ্যে আপনার বিশেষ করে করোনারি সার্কুলেশন, এটা আপনাকে পড়তেই হবে। আর লাংস থেকে একবারে বেসিক সুপারফিশিয়াল কিছু টপিক আপনি পড়বেন। এরপর অ্যাবডোমেনের মধ্যে অ্যাবডোমিনাল ওয়ালটা ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে ইনগুইনাল রিজিয়ন, এটা যে কোনো পরীক্ষার জন্য, সেটা বিসিএস বলেন, সেটা আপনি রেসিডেন্স এফসিবিএস বলেন, সব পরীক্ষার জন্যই ইনগুইনাল রিজিয়নটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়তে হবে। ইনগুইনাল রিজিয়নে যা আছে সবকিছু পড়তে হবে। এরপরে ইউরোজেনিটাল সিস্টেম অবশ্যই এটা ভালো করে করতে হবে। এরপরে হচ্ছে আপনার হেপাটোবিলিয়ারির মধ্যে লিভার, গল ব্লাডার, এটা নিয়ে একটু বেসিক একটা আইডিয়া নিতে হবে। জিআইটির মধ্যে স্টোমাক এবং রেকটাম, অ্যানাল ক্যানাল, এইগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে সাধারণত পরীক্ষা কোশ্চেনগুলো আসে। এক্সট্রিমিটিস থেকে আমি খুব বেশি ডিটেইলসে পড়তে বলবো না, শুধু এখান থেকে গ্রসলি কিছু পড়বেন। আর যেটা মিস করা যাবে না সেটা হচ্ছে যে নার্ভগুলো, সেটা সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি দুটো ক্ষেত্রে নার্ভগুলো, এই নার্ভগুলো ডিস্ট্রিবিউশন এবং নার্ভগুলো ইনজুরি হলে কি কি প্রবলেম হবে। সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ, আলনার নার্ভ, এটা ডিস্ট্রিবিউশন এবং এটার ফাংশনগুলো কি কি, এবং সেই করেসপন্ডিং নার্ভটা ইনজুরি হলে কি কি প্রবলেম হবে, কি কি সাইন সিম্পটম ডেভেলপ করবে, সেটা অবশ্যই পড়তে হবে। এখান থেকে পরীক্ষা কোশ্চেন এসেছিল এবং আসবে, এটাই ধরে নেওয়া যায়। ইনফেরিয়র এক্সট্রিমিটির ক্ষেত্রে একই কথা, এখানে আপনার ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল ক্যানেল, এই রিজিয়নটা খুব ইম্পর্টেন্ট। এরপরে নি জয়েন্ট, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে নার্ভগুলো সায়াটিক নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ, সুপারফিশিয়াল পেরোনিয়াল, ডিপ পেরোনিয়াল, এটা ডিস্ট্রিবিউশন এবং কোনটা ইনজুরি হলে কি ধরনের ফিচার ডেভেলপ করবে। হ্যান্ডের মধ্যে স্মল মাসলস অফ দি হ্যান্ড, এটা কোনটা কি ফাংশন, এটা রিলেটেড একটু পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। আর হেড নেক থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন মাত্র 2টা, একেবারে খুবই সুপারফিশিয়ালি করার জন্য আমি বলবো ডিপে যাওয়াটা ঠিক হবে না। নিউরো অ্যানাটমির মধ্যে আপনি কোশ্চেন এসেছিল ব্রেনের ব্লাড সাপ্লাই থেকে, সার্কুলার ওখান থেকে একটা কোশ্চেন এসেছিল, ল্যাটারাল সারফেস বা ল্যাটারাল সারফেস বা বেরিয়াল সারফেস অফ দি ব্রেন ইজ সাপ্লাইড বাই কোন আর্টারি, এরকম একটা কোশ্চেন এসেছিল। হেড নেক থেকে এবং নিউরো অ্যানাটমি সুপারফিশিয়ালি পড়লে চলবে। মোট কথা হচ্ছে যে যেহেতু অল্প সময় আমি রিকোয়েস্ট করবো সুপারফিশিয়ালি পড়ার জন্য, ডিপে পড়া যাবে না। আপনারা যদি কোশ্চেনগুলো দেখেন যে কয়েকটা কোশ্চেন হয়তো একটু ডিপে ছিল, যেমন এখানে আমি যদি বলি, এই যে 25 নম্বর যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, which of the following causes ureter in the female as it approaches the uterovesical junction, ইউরেটার রিলেশন, এটা একটি খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে কোনো পরীক্ষার জন্য। এখান থেকে একটি কোশ্চেন এসেছিল, এটা একটু ডিপের একটা কোশ্চেন, কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম কোশ্চেন গুলোই খুবই সুপারফিশিয়ালি এসেছিল। এই কারণে আমি রিকোয়েস্ট করব সুপারফিশিয়ালি পড়ার জন্য। যাদের সময় আছে, যারা রেসিডেন্সিতে আছেন বা যারা পার্ট 1 করেছেন, যারা অলরেডি পড়েছেন অ্যানাটমি ভালো করে, তারা আপনাদের প্রিভিয়াস পড়াশোনা সেটাকে একটু ঝালিয়ে নিতে পারেন। আশা করা যায় যে সেটা আপনাদের জন্য কাজে দিবে। এখন আর বেশি আমি কথা বাড়াতে চাচ্ছি না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যখন অ্যাবডোমেন বা এক্সট্রিমিটি অথবা থোরাক্স যখন পড়বেন, অবশ্যই এর সাথে যতটুকু সময়ের জন্য হোক না কেন নিটারটা একটু সাথে রাখার জন্য আমি অনুরোধ করবো। কারণ নিটারে যদি আপনি ডায়াগ্রামগুলো, ফিগারগুলো দেখেন, তাহলে এটা আপনার মাথায় থেকে যাবে। আপনি সেখান থেকেও হয়তো কোনো আনসার করলে আপনি করতে পারবেন, আশা করা যায়। সবকিছু পড়ে মনে রাখাটা একটু ডিফিকাল্ট, আপনি যদি নিটার সাথে রাখেন তাহলে আপনাকে খুব ভালো হেল্প করবে। আমাদের যে শীটটা আপনারা পাবেন, সেই শীটের ইম্পর্টেন্ট টপিকগুলো দাগিয়ে দেওয়া আছে বা আপনাদেরকে বলা হবে। আশা করি আপনারা যদি সেটা ফলো করেন, সেটা আপনার জন্য খুবই ভালো একটি মানে টুলস হবে।
রেগুলার ক্লাস করাটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনি যদি পড়াশোনা নাও করতে পারেন, আপনি আপনার ব্যস্ততার কারণে খুব বেশি পড়াশোনা করতে পারছেন না, কিন্তু আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট আপনার পরীক্ষাটা দেওয়া উচিত। পরীক্ষাটা যদি আপনি দেন তাহলে অ্যাটলিস্ট কিছুটা হলেও আপনার পড়াশোনা হবে এবং আপনি একটা আইডিয়া পাবেন যে কি ধরনের টপিকগুলো থেকে কোশ্চেন আসছে এবং কি পড়া উচিত, এটা আপনি আইডিয়া পাবেন। এই কারণে কোনো কিছুই যদি আপনি না করতে পারেন অ্যাটলিস্ট আপনি পরীক্ষা দিবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর আরেকটি হচ্ছে যে যেহেতু সময় কম, আপনার যে টপিকগুলো গ্যাপ পড়ে গিয়েছে অলরেডি, আপনার পিছিয়ে গিয়েছেন, সেই টপিকগুলো এই শিডিউলের মাঝে একটু একটু করে কভার করে ফেলতে হবে। মানে যেদিন দেখবেন যে আপনার মানে পড়াশোনার খুব বেশি চাপ নেই, যেদিনের টপিকটা আপনি খুব সহজে শেষ করে ফেলেছেন, এর সাথে আপনি আগের কোনো টপিক যেটা বাদ করেছে সেটা আপনি একটু কভার করে ফেলবেন, এটা একটু কষ্ট করে। এই মোটামুটি আমার কথা অ্যানাটমি নিয়ে। আশা করি আপনারা যখন ক্লাসগুলো করবেন আপনারা বেনিফিটেড হবেন। সবার জন্য শুভকামনা। সামনের দিনগুলো আপনাদের জন্য 42nd BCS আপনাদের হবে সেই প্রত্যাশা, সেই দোয়ার কথা শেষ করছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমি বলবো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ডক্টর নাদিম ভাইকে অনেক বেশি ধন্যবাদ। ভাইয়া এত সুন্দর করে, এত গুছানো ভাবে এবং এত এলাবোরেট ভাবে আমাদের প্রতিটা জিনিস দেখালেন যে আসলে বিসিএস এর মধ্যে কিন্তু একদম এমবিবিএস লেভেলের আগেও, সেই ইন্টার লেভেল থেকে শুরু করে এমবিবিএস লেভেল, দেন আলটিমেটলি কিন্তু একদম যেমন ইউরেটার যে রিলেশনটা দেখালো, এটা কিন্তু আসলে পোস্ট গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন। সো বেসিক্যালি ডিফারেন্সিয়েট থাকবে, অনেক ধরনের কোশ্চেন থাকবে এবং কার কোনটা পড়া উচিত, কিভাবে পড়া উচিত, এই জিনিসটা আপনাদের এখনই বুঝে ফেলতে হবে। যেমন যারা নতুন নতুন ইন্টার্নি শেষ করেছেন তারা যদি এই ইউরেটারের রিলেশনের পিছিয়ে দৌড়ান তাহলে কিন্তু আপনাদের বাকিগুলো মিস হয়ে যাবে। আর যারা অলরেডি একটা কোর্সে আছেন সাচ এস রেসিডেন্সি অর এফসিপিএস, তাদের জন্য কিন্তু এই রিলেশনটা পারাটা অনেকটা সহজ হয়ে যাবে। সো সবাইকে নিজের ক্যাপাবিলিটি অনুসারে আগাতে হবে এবং নিজের ক্যাপাবিলিটি অনুসারেই কিন্তু অ্যাপ্রোচটা হতে হবে যাতে সবচেয়ে বেস্ট আউটপুটটা হয়। কারণ আমি বারবারই বলি যে কোনো ধরনের এই কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটা বড় ইস্যু হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ট্রিকি, ইউ হ্যাভ টু ভেরি মাচ ট্যাক্টফুল। আপনার যদি একটা সুন্দর একটা স্ট্র্যাটেজি না থাকে তাহলে কিন্তু এই যুদ্ধগুলোতে জয়লাভ করা অনেকটাই কঠিন হয়ে যায়। সো আর বেশি কথা বাড়াবো না, আমাদের ঠিক 9টার সময় আরেকটি সেশন রয়েছে। আজকে সেশন পরবর্তী যে সেশনটা সেটা মূলত এফসিপিএস, গাইনি, পেডিয়াট্রিক্স এন্ড সার্জারি, এই তিনটা ফ্যাকাল্টির উপর আমাদের একটা স্পেশাল সেশন রয়েছে ঠিক সকাল আজকে রাত 9টার সময়। সো আমাকে ওখানেও থাকতে হবে, ওইটাও আমাকে কন্ডাক্ট করতে হবে। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ শিওর, আজকে মেডিসিন ক্লাসটা হবে না? হ্যাঁ মেডিসিন ক্লাসটা শুরু হবে, শুরু হয়ে যাওয়ার কথা 8টা থেকে তো সময় দেওয়া ছিল, রাইট? 8টা থেকে দেওয়ার কথা ছিল না? আচ্ছা হবে। আসিফ ভাইয়া যেহেতু কনফার্ম করেছেন, হয়তো ভাইয়া কোনো কারণে একটু সময় নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই আপলোড হয়ে যাবে। আচ্ছা, আর ভাইয়া বলে দিয়েছেন নাজিব ভাইয়া যে গুগল ফর্মটা আপনাদের ক্র্যাশ ব্যাচের গ্রুপে আপলোড করে দেওয়া হবে। সো যতটুকু টাইম আছে একটাই উপদেশ থাকবে, একটু ভালো মতো ইউটিলাইজ করতে হবে এবং এই শেষ মুহূর্তের প্রিপারেশন গুলাই কিন্তু পরীক্ষার হলে খুব ভালো মতো রিফ্লেক্ট করে। আপনি যদি লাস্টের 1 মান্থ খুব ভালো মতো ডেডিকেটেড ভাবে পড়েন, এই যে কষ্টটা করলেন এই কষ্টটাই হচ্ছে আপনার পরীক্ষা হলে রিফ্লেক্ট করবে। সো এই জিনিসগুলো আপনাদের একটু ভালো মতো হাইলাইট করতে হবে এবং খুব ভালো মতো এমফাসিস দিতে হবে। এবং আমাদের আজকের এন্ডিং স্পিচে আমাদের সবার প্রিয় সাইদুল ইসলাম সাইদ ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু ভাইয়া ব্যস্ততার কারণে আমাদের সাথে আজকে জয়েন করতে পারেনি। সো আজকে আর বেশি সময় নিব না, আজকের সেশনটি এখানেই শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে, আমি নিজেও পরীক্ষা দিতে যাব, ইনশাআল্লাহ পরীক্ষা হলেও দেখা হবে আপনাদের সাথে। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকে সেশনটি এখানেই শেষ করছি। যে কোনো সমস্যা থাকলে আমাদের যে সেশনটি যেখানে লাইভ হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমরা ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে যে সেটা অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। এবং বারবারই বলছি, আপনারা আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সিনাপস ফ্যামিলির মেম্বারের মতো আমাদের সাথে রয়েছেন। ইকবাল ভাই যে কথাটা বললো যে কোনো সমস্যা আপনারা আমাদেরকে নক করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। বিসিএস এর মেডিসিন ক্লাস আমি আসলে আই ডোন্ট নো প্রপার হোয়াট ইজ দ্য ক্লাস টুডে, এটা আসলে আমার সত্যি জানা নাই যে আসলে কি ক্লাস আছে। ডেফিনেটলি যদি ক্লাস শিডিউল থাকে এটা অবশ্যই দেওয়া হবে, ঠিক আছে? আর ভাইয়া বলতেছিলেন যে কি ক্লাস আছে, ভাইয়া আপনি আনমিউট করে বলতে পারেন, আমার আসলে এক্সাক্ট জানা নেই। আচ্ছা, যদি শিডিউলে থাকে আমার মনে হয় হবে, অসুবিধা নেই। যদি শিডিউলে থাকে আমার মনে হয় হবে। জি স্যার, শিডিউল আমাদের গ্রুপে দেয়া আছে, আমরা গ্রুপে দেখতে পাবেন, প্রাইভেট গ্রুপে শিডিউল আপলোড দেওয়া আছে। আচ্ছা, রেজন ভাই কি ক্লাস আজকে? মেডিসিনের দুইটা ক্লাস আছে, ইনফেকশনাস ডিজিজ। ইনফেকশনাস ডিজিজ, এটা কিসের ক্লাসটা? বিসিএস এর ইনফেকশনাস ডিজিজ, বিসিএস এর নাকি? আচ্ছা ঠিক আছে, সো ক্লাস হবে এটা, হ্যাঁ বিসিএস এর ক্লাস, খুব দ্রুতই ক্লাস শুরু হয়ে যাবে। সো সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকে সেশনটি এখানেই শেষ করতে চাই। ইনশাআল্লাহ দেখা হবে আবার সামনে কোনো সেশনে অথবা কোনো ক্লাসে অথবা কোনো লাইভ প্রোগ্রামে।
আর যারা এবার রেসিডেন্সিতে চান্স পেয়েছেন তাদের সাথে তো ইনশাআল্লাহ 16 তারিখে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনে অবশ্যই দেখা হবে। সো সবাইকে ধন্যবাদ জানানোর মাধ্যমে এবং শুভরাত্রি জানানোর মাধ্যমে আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আবার সামনে কোনো প্রোগ্রামে। ধন্যবাদ সকলকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।